আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের একটা ওয়ান শট সিকিউ নিয়ে কথা বলি। এটা সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের। এত পূর্বে তোমাদের সাথে সোনার তরীর ওয়ান শট এমসিকিউ নিয়ে আমি কথা বলছি। তো আজকে কথা বলবো হচ্ছে সিকিউ নিয়ে। আসো আমরা শুরু করি। এবং এমসিকিউ যখন আমি আলোচনা করছি সেখানে সোনার তরী কবিতার মূল বক্তব্য কি এখানে বোঝাতে চাইছেন, এটা কেন রূপক কবিতা, রূপক বলতে কি বোঝায়, এই জাতীয় জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আমি। এবং কবিতার যে কিছু পরিভাষা আছে, রূপক, প্রতীক, তারপরে উপমা, তারপরে চিত্রকল্প, এগুলো নিয়ে তোমাদের সাথে টুকটাক কথাবার্তা আমার হয়েছে। তা আশা করি ওই জায়গাটা তোমার এখন এখানে এই প্রশ্নগুলো সলভ করার সময় অনেক বেশি উপকারে দেবে। তো আমরা যেটা নিয়ে কথা বলবো প্রথমে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2023 সালের পরীক্ষাটা প্রশ্ন। তো চলো দেখি উদ্দীপকে কি বলা আছে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু সব সময় যে উদ্দীপক পড়েই প্রশ্ন পড়তে হবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা আমাদের একটা বলতে গেলে এটা কমন ধারণা বা একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে আছে যে আমরা উদ্দীপক পড়বো তারপরে প্রশ্ন পড়বো না। তুমি উল্টা কাজটাও করতে পারো এবং উল্টাটা ম্যাক্সিমাম সময় তোমাকে বেশি সুবিধা দেবে। বুঝতে পারো নাই? দেখো, মানুষ বাঁচে কর্মের মধ্যে, উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করো। আবার উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো। এখন তুমি যখন প্রশ্ন আগে পড়বা আর উদ্দীপকটা পরে পড়বা, তার সুবিধা কি? সুবিধা হলো প্রশ্নটা আগে পড়লে তুমি বুঝতে পারবা প্রশ্নকর্তা তোমার কাছে কী চাইছে। এখন তুমি যখন উদ্দীপক পড়া শুরু করবা তখন প্রশ্নকর্তা তোমার কাছে কী চাইছিলেন আর উদ্দীপকে কী আছে, এই দুইটার ফাইন্ডিংস একত্র করে তুমি একটা সিদ্ধান্তে আসা তোমার জন্য সহজ হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি উদ্দীপক আগে পড়তে পারো, তাতে করে একটু তোমাকে অতিরিক্ত সময় দিতে হয়। সেটা কি? তুমি উদ্দীপক পড়ছো, প্রশ্ন পড়ছো, তো প্রশ্ন পড়ে কিন্তু আবার উদ্দীপকটা পড়তে হয়। খেয়াল করে দেখো, 98% ক্ষেত্রে এটা ঘটে। তুমি উদ্দীপক পড়ছো, প্রশ্ন পড়ছো, ওকে, এখন প্রশ্নটা পড়ে আবার উদ্দীপকে যাওয়া লাগে। তো এই যে দ্বিতীয়বার উদ্দীপকটা তোমার পড়তে হয়। তুমি 7টা প্রশ্ন যদি অ্যান্সার করো, 7টা উদ্দীপকের ক্ষেত্রে যদি প্রতিটার জন্য তুমি 1 মিনিট বা 1.5 মিনিট সময় করে অতিরিক্ত লাগাও, মানে সেকেন্ড টাইম তুমি যে আবার অ্যাটেম্পটা করো, ওখানে কিন্তু তুমি পুরো পরীক্ষায় 8 থেকে 10 মিনিট সময় মিনিমাম তুমি অহেতুক নষ্ট করে ফেলো। এই সেকেন্ড অ্যাটেম্পটের দরকার আসলে খুব একটা হওয়ার কথা না, যদি তুমি আগে প্রশ্ন পড়ো তারপর উদ্দীপক পড়ো। আমি আমার আগের ওয়ান শট যে সিকিউগুলো ছিল তোমাদের এই বইয়ের, ওগুলোতে আমি এগুলো ডিটেইল আলোচনা করছি। ঠিক আছে? তো দেখো আমরা শুরু করবো। আমি উদ্দীপকটাই পড়বো আগে, চলো। মহেশচন্দ্র ভট্টাচার্য ছিলেন বাঙালি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব। নিজের ঐকান্তিক চেষ্টায় বিপুল ধন সম্পদের অধিকারী হন, কিন্তু নিজে কৃচ্ছ সাধন করে জনহিতকর কাজে লিপ্ত হন। কৃচ্ছ সাধন মানে হচ্ছে খুব অনাড়ম্বর জীবনযাপন করা আর কি, হ্যাঁ, সাদামাটা জীবন। তিনি শিক্ষা বিস্তারের জন্য টোল, পাঠশালা, গ্রন্থাগার, হোস্টেল, নারী শিক্ষার জন্য বিদ্যানিকেতন, ছাত্রীনিবাস এবং দারিদ্র্যের জন্য আশ্রম, কর্মশালা প্রতিষ্ঠা করেন। তিনি আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। একজন বিখ্যাত মানুষ সম্পর্কে তার জীবন থেকে কিছু কথাবার্তা এখানে আছে। এখন এখান থেকে তুমি দেখলা কি? দেখলা হচ্ছে উনি একজন বড় মানুষ, হোমিওপ্যাথি ঔষধের বিজনেসম্যান, উনি একজন সমাজসেবক এবং অনেক দানশীল একজন মানুষ। নিজের চেষ্টা অনেক টাকা পয়সার মালিক তিনি হয়েছেন, কিন্তু তিনি নিজে অনাড়ম্বর জীবনযাপন করতেন। মানে উনি ইয়ট নিয়ে ঘুরতেন না, ঠিক আছে, বড় বড় গাড়ি ছিল না, বিশাল বাংলো তার ছিল না, এমনটা তিনি করেননি। তার টাকা দিয়ে তিনি মানুষের জন্য কাজ করছেন, দেখতেই পাচ্ছ। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তি জীবনের মধ্য দিয়ে, এই যে দেখো, সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো। আবার দেখো, এখানে প্রশ্ন করছে মানুষ বাঁচে কর্মের মধ্যে, উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে উক্তির যথার্থতা নিরূপণ করো। এটা বেশি সিম্পল প্রশ্ন হয়ে গেছে, উচ্চতর দক্ষতা। মাঝে মধ্যে কঠিন হলে এমন কঠিন আগামাথা নাই, আর যদি সহজ হয় তাহলে এমন সহজ যে পড়লে স্টুডেন্ট আর সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যে ধরতে পারে কী লিখবে। এখন আসো আমরা প্রয়োগে দেখি কী অবস্থা। উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আচ্ছা, ব্যক্তি জীবনের মধ্য দিয়ে দেখো, ব্যক্তি জীবন, উনি একজন ধনী মানুষ, সমাজসেবক, দানশীল, অনেক টাকা ছিল তার, কিন্তু তিনি কৃচ্ছ সাধন করেছেন, অনাড়ম্বর ছিলেন, জনহিতকর কাজে তিনি লিপ্ত ছিলেন, শিক্ষা বিস্তারের জন্য তার প্রচুর কাজ আছে, মানব সেবার জন্য তার প্রচুর কাজ আছে, এবং তিনি সকলের কাছে আজও স্মরণীয় হয়ে আছেন।
এখন উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? দেখো, তার ব্যক্তি জীবনের অর্জন অনেক, কিন্তু সব কিছুই তিনি দিয়ে গেছেন মানুষের জন্য। খেয়াল করে দেখো, তার অর্জন কিন্তু উনি নিজের জন্য ব্যবহার করেননি। তার টাকা ছিল, নিজে ভোগ করেন নাই। তার যে সামর্থ্য ছিল, ফাইন্যান্সিয়াল যে ক্যাপাবিলিটি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সেটাকে তিনি ব্যবহার না করে করছেন সমাজের জন্য। তাহলে দাঁড়াইলো ব্যক্তি জীবনে তার ত্যাগ তিতিক্ষা আছে। তাহলে ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটা ফুটে উঠেছে? নিজের অর্জন, নিজের যা কিছু অ্যাচিভমেন্ট, ওই যে কৃষক ধান ফলাইছিলেন, সেই ধানটা নিজে ভোগ না করে দিয়ে গেছিলেন মাঝির কাছে, মানে মহাকাল সেটা রেখে দিয়েছে। মানে আমরা পৃথিবীর মানুষ, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আমাদের মধ্যে ধারণ করে আসি, কিন্তু কবিকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি নাই বা রাখতে চাই না, রাখা সম্ভব না। তাহলে নিজের অর্জন, মহেশচন্দ্রের ব্যক্তি জীবনের অর্জন সমাজের মধ্যে অকাতরে বিলিয়ে দেওয়া। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে উদ্দীপকের মহেশচন্দ্র ভট্টাচার্যের ব্যক্তি জীবনের মধ্য দিয়ে সোনার তরী কবিতার নিজের অর্জিত জিনিস বা মানুষের কষ্টার্জিত সোনার ফসল পৃথিবীতে বা জনহিতকর কাজে বা মহাকালের মাঝে রেখে যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা ফুটে ওঠে। যেমনটা কৃষক করেছেন, দিয়ে গেছেন কার কাছে? মাঝির কাছে। রবীন্দ্রনাথ দিয়ে গেছেন আমাদের কাছে, আমরা যারা পৃথিবীর মানুষ, আমরা যারা পাঠক, আমাদের কাছে। এখানে মহেশচন্দ্র দিয়ে গেছেন সমাজের জন্য। ওকে, তারপরে সেটা যদি তুমি কবিতায় কীভাবে আসে, ওনার জীবনে কীভাবে আসে, বাই দা বাই যদি লিখতে থাকো, একটা পরিপূর্ণ অ্যান্সার হয়ে যাবে। এরপরে আসো পরের প্রশ্ন। উদ্দীপক তো সেম, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে উক্তিটির যথার্থতা বিচার করতে হবে, তোমাকে নিরূপণ করতে হবে। অর্থাৎ একটা মানুষ, সে যে বংশের জন্মগ্রহণ করুক না কেন, উচ্চ বংশ হোক আর নিচু বংশ হোক, ধনীর ঘরে হোক আর গরিবের ঘরে হোক, আলটিমেটলি তার কাজের জন্য মানুষ তাকে স্মরণ করে। তুমি এটা প্রমাণ করবা। আচ্ছা, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমার ধারণা তোমরা 6 থেকে দূরে পড়ে আসছো, আমরাও পড়ছিলাম, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তারপরে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তারপরে নহে আশরাফ আছে যার শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যার পুণ্য কর্মময়। অর্থাৎ বংশ পরিচয় দিয়ে সব কিছু হয় না, পুণ্য কর্ম দিয়ে হয়। তারপরে কীর্তিমানের মৃত্যু নেই। এই সমস্ত ভাব সম্প্রসারণের মূল বক্তব্য এক। তুমি ভারতের সংবিধানের যিনি রচয়িতা, চিনো কিনা জানি না, ডক্টর আম্বেদকর ওনার নাম, আমি লিখে দিচ্ছি। দেখো, একটা বিশাল দৃষ্টান্ত মনে পড়ে গেল, তোমার সাথে একটু শেয়ার করি। ওনার নাম হচ্ছে ডক্টর আম্বেদকর। এই যে উনি, নামটা একটু অদ্ভুত। ডক্টর আম্বেদকর দলিত সম্প্রদায়ের মানুষ। দলিত মানে সোজা বাংলা হচ্ছে সুইপার, বুঝছো? আমাদের দেশে সুইপার আছে না, ওরকম, যারা হচ্ছে তোমার নালা নর্দমা পরিষ্কার করে, রাস্তাঘাট ঝাড়ু দেয়, এরকম যত মানে তোমার কষ্টের কাজ আছে, ময়লা আবর্জনার সাথে যত কাজ আছে, আমরা যাদেরকে মেথর বলি, ওদেরকে কেতাবি ভাষায় বলা হয় দলিত বা দলিত। আচ্ছা, তো এখন ডক্টর আম্বেদকর ওই সম্প্রদায়ের ছেলে। ছোটোবেলায় ব্রিটিশ পিরিয়ডে উনি যখন স্কুলে যাইতেন, তখন তার পাশে অন্যরা বসতো না। সে যে বেঞ্চে যেয়ে বসতো ওই বাচ্চা, বাকিরা কেউ ওখানে থাকতো না। বা উনি আবার গিয়ে আরেকটা বেঞ্চে বসলে তার ওখান থেকে তুলে দিত। এভাবে তিনি প্রচুর স্কুল একটার পরে একটা বাদ দিয়েছেন। তার স্কুলে ভর্তি নেয় না, তারপরে রুমে ঢুকলে উনি পড়তে পারেন না, ওনারা তার কাছে বসে না, কারণ সে সুইপারের ছেলে। এই পরিস্থিতি ফেস করে তিনি পড়াশোনা শিখছেন, বড় হয়েছেন। বড় হইতে হইতে কতটুকু বড় হয়েছেন? ভারতের সংবিধান রচয়িতা যারা, তাদের হেড ছিলেন উনি। আমাদের যেমন কামাল হোসেন সংবিধান প্রণয়ন কমিটির হেড ছিলেন। ভারতের পৃথিবীতে সবচেয়ে বড় সাইজের সংবিধান হচ্ছে ইন্ডিয়াতে। তো এই ভারতের সংবিধান যারা রচনা করছে, তাদের হেড ছিলেন হচ্ছেন ডক্টর আম্বেদকর। দেখো কোথা থেকে উঠে আসছেন, কিসের দ্বারা তিনি স্মরণীয় হয়েছেন? কাজের দ্বারা। আর বাংলাদেশে যদি তুমি দেখো, এরকম প্রচুর এক্সাম্পল আছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন আগে, ডক্টর আতিউর রহমান, এই আতিউর রহমান কিন্তু ছোটোবেলাটা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছেন উনি। প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে, এক কথায় শেষ। এবারে রাখালের কাজ করা থেকে শুরু করে প্রচুর সংগ্রাম ছিল তার জীবনে। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। এরকম প্রচুর উদাহরণ আছে, তুমি দেখতে পাবা। যাই হোক, মানুষ তার কাজের জন্যই হচ্ছে আমাদের কাছে সমাদৃত হবে, তার বংশমর্যাদার জন্য না, তার বাবা কত বড় অফিসার এটার জন্য না, তার বাবার কত টাকা আছে এটার জন্য না, সমাজে তার কত প্রতিপত্তি আছে এটার জন্য না। হয়তো মানুষ তাকে কিছুদিন ভয় করবে, কিন্তু তাকে মান্য করবে না। মারা যাওয়ার পর তাকে কেউ আর মনে রাখবে না। এখন এই মহেশচন্দ্র ভট্টাচার্য যে কাজগুলো করে গেছেন, সেটার জন্য কিন্তু দেখো তিনি আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন।
মানে তিনি বেঁচে আছেন তার কাজের মধ্য দিয়ে, তাই না? আমি কোথায় যেন দেখলাম কোনটা সিনেমার ক্লিপে বা কোথাও জিজ্ঞেস করছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুলকে দিয়ে মনে হয় কবে মারা গেছেন, তো উত্তর দিছে হচ্ছে এত সালে। তো যিনি প্রশ্ন করছেন তিনি বললেন না, উনি তো মারা যাননি, কারণ নজরুলরা মারা যান না। অর্থাৎ নজরুল তার কাজের দ্বারা, তার সৃষ্টিকর্মের মাধ্যমে আমাদের কাছে তখনও প্রাসঙ্গিক ছিলেন, এখনও প্রাসঙ্গিক। বুঝতে পারো না মনে হয়। আমাদের বাঙালি সোসাইটিতে, অন্যদের কথা বাদ দিলাম, যেখানে আমরা আছি, এমন কোনো দিন কি বাদ আছে যেখানে নজরুলের কবিতা পড়া হয় না, নজরুলের গান গাওয়া হয় না, নজরুলকে নিয়ে স্টাডি হয় না, নজরুলকে নিয়ে কথা হয় না? তাহলে নজরুল এত বেশি চর্চিত, এত বেশি কথা তাকে নিয়ে হচ্ছে, এত বেশি পড়াশোনা তার উপরে হচ্ছে, এত বেশি তার লেখা পড়া হচ্ছে, আলটিমেটলি তুমি এটা বলতেই পারো যে তিনি তার চর্চার ভিতর দিয়েই আমাদের মাঝে বিরাজমান আছেন, জীবিত আছেন। বুঝতে পারছো? এই জন্য খুব সুন্দরভাবে কাব্যিকভাবে বলা হয়েছিল যে তারা মরেন না। তো এই ছিল ব্যাপার আর কি। তো তিনি তার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে উদ্দীপকের আলোকে আর সোনারতরী কবিতার আলোকে। উদ্দীপকে আমরা দেখলাম তিনি আজও সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন, ব্যাস। এখন যদি কবিতার আলোকে যদি বলতে হয়, কবিতা তো আসলে মেটাফোর, রূপক কবিতা। ওখানে কৃষক, মাঝি, নৌকা, ধান ক্ষেত, এই সব কিছুর আদলে এটাই বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি সম্ভারের মাধ্যমে আমাদের মাঝে এখন পর্যন্ত চর্চিত এবং বেঁচে আছেন, এটা বোঝানো হয়েছে। তো রবীন্দ্র সাহিত্য কত বিশাল, তোমাকে একটু ছোট্ট একটা আইডিয়া ভাইয়া দিচ্ছি। বাংলা সাহিত্য বলা হয় যে রবীন্দ্র সাহিত্যের দ্বারাই বেঁচে থাকতে পারবে, এত লেখা লিখছেন তিনি। একটু বুঝাই তোমাকে, দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 15 বছর বয়সে বনফুল নামে, তোমাদের কবি পরিচিতির মধ্যে এটা পাবা। আচ্ছা, ওনার জন্ম 1861 সালে, মারা গেছেন 1941 সালে, 80 বছরের জীবন। আচ্ছা, যদি তিনি 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে থাকে আর উনি মারা যাওয়ার আগ পর্যন্ত লেখালেখি করছেন, এমনকি তাকে যখন অপারেশন থিয়েটারে ঢুকানো হয়, ওনাদের বাড়িতে তার অপারেশন হয়েছিল, তো তারপরে তার জ্ঞান আর ফিরে নাই। ওখানে ঢুকবার আগে উনি ওনার জীবনের শেষ কবিতাটা মুখে মুখে বলছেন, আরেকজন লিখে নিছে। শেষ 2-2.5 মাস রবীন্দ্রনাথ নিজে লিখতেন না, উনি মুখে বললে আরেকজন লিখত। তো ওই সময়টা নিয়ে 2টা কবিতার তোমার হচ্ছে বই হয়েছে, একটা নাম হচ্ছে রোগসজ্জায়, একটা নাম হচ্ছে শেষ লেখা। যা হোক, তো মৃত্যুর আগ পর্যন্ত রবীন্দ্রনাথ লিখছেন। তাহলে তুমি যদি এখন 80 থেকে 15 বাদ দাও, তাহলে 65 বছরের সাহিত্য জীবন। একটা মানুষের মোটামুটি গড়ায়ও যত বড়, রবীন্দ্রনাথের সাহিত্য জীবন প্রায় তত বড়। এই জীবনে তিনি কী কী লিখছেন? উনি লিখছেন 56টা কাব্যগ্রন্থ, কবিতার বই। তো 56টা বইতে কতগুলো কবিতা আছে এবার যে হিসাব করো, হাজার হাজার। 56টা কবিতার বই। উনি লিখছেন 12টা উপন্যাস, উনি লিখছেন 29টা নাটক, উনি লিখছেন 19টা কাব্যনাট্য, উনি লিখছেন 119টা ছোট গল্প। ওনার ভ্রমণ কাহিনী, প্রবন্ধের বই, এরকম মিলে আছে প্রায় আরও 15 থেকে 20টা চিঠিপত্র, ভ্রমণ কাহিনী, প্রবন্ধের বই। ওনার গান, আমরা যে রবীন্দ্রসঙ্গীত বলি, ওনার লেখা গানের সংখ্যা হচ্ছে 2232টা। গীত বিতান সহ আরও বইতে যে গানের সংখ্যা পাওয়া গেছে 2232টা, মানে 2232টা গান আছে ওনার। আর ওনার আঁকা ছবি, অঙ্কিত চিত্রাবলী বলা হয় প্রায় 2000, যেগুলো রবীন্দ্রনাথ নিজে এগুলো ছবিগুলোকে বলছেন তার শেষ বিকালের প্রিয়া, অর্থাৎ জীবনের সায়ান্নে শেষ সময়গুলোতে উনি ম্যাক্সিমাম ছবি আঁকছেন এবং ছবিগুলো তিনি প্রচণ্ড পছন্দ করতেন। তাহলে এখন তুমি রবীন্দ্র সাহিত্য সম্ভার সম্পর্কে একটু ছোট্ট আইডিয়া পাইছো, ওকে? তো এই বিশাল সাহিত্য সম্ভার, এই বিশাল সৃষ্টি, সব কিছু উনি কি সব কিছু নিয়ে গেছেন সাথে করে? না, এই মহাকালরূপী, এই যে আমরা মানুষ, এই যে পৃথিবী, আমাদের কাছে তুলে দিয়ে তিনি চলে গেছেন পরপারে। তো আমাদের কাছে রবীন্দ্র সাহিত্য থাকার সুবাদে, রবীন্দ্রনাথের চর্চার সুবাদে তিনি আমাদের কাছে চর্চিত, বেঁচে আছেন তার কাজের মাধ্যমে। তো তোমাকে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের আলোকে আর কবিতার আলোকে ব্যাখ্যা করতে। তো উদ্দীপকে তো দেখাই যাচ্ছে মহেশচন্দ্র ভট্টাচার্য তার কাজের দ্বারা স্মরণীয়, বোঝাই যাচ্ছে এটা। আর কবিতার আলোকে বললে বলবা এটি রূপক কবিতা, এখানে মাঝি, কৃষক, ধান ক্ষেত, সোনার ধান, এসবের এই প্রতীকগুলোর ভিতর দিয়ে কবি নিজের তার যে রচিত সাহিত্য আছে এগুলোকে বেসিক্যালি প্রকাশ করছে, তাই না? তখন কবির জীবন থেকে দেখাই দিবা, ব্যাস হয়ে যাবে। এরপরে আসো আমরা পরের প্রশ্ন নিয়ে একটু কথা বলি। পরের প্রশ্ন,
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 থেকে চর্যাপদের কাল ধরেছেন। 1000 বছরের অধিক সময় পূর্বে রচিত হওয়ায় পদকর্তাদের জীবন ইতিহাস বিস্তারিত জানা সম্ভব হয় না। রচয়িতাদের পরিচিতি কালের প্রবাহে ধূসর হয়ে গেলেও তাদের রচনাগুলোর ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই। চর্যাপদ বাংলা ভাষা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা সোনার তরী কবিতার সোনার ধানের মতোই, মন্তব্যটি ব্যাখ্যা করো। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্দীপকের পদ রচয়িতাগণ এবং সোনার তরী কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার। তোমার মতামত আলোচনা করো। দেখো, একটা অসাধারণ প্রসঙ্গ আসছে এই প্রশ্নটার মাধ্যমে, মানে উদ্দীপকটার মাধ্যমে। অসাধারণ প্রসঙ্গ বললাম এই কারণে যে চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন, আমরা বলি প্রথম নিদর্শন আর কি। হ্যাঁ, তো চর্যাপদ সম্পর্কে ভাইয়া তোমাদেরকে একটু ধারণা দিব, জাস্ট 2-1 মিনিটে একটু বোঝার জন্য। এই চর্যাপদ একটা বই আর কি। হ্যাঁ, সোজা কথা, একটা বই। বইটার নাম যারা লিখছিলেন তারা চর্যাপদ দেন নাই, তারা ওখানে বইয়ের ভিতরে পাওয়া গেছে, তারা এটাকে বিভিন্ন নামে ডাকছেন। কোথাও লেখা আছে চর্যাচর্য বিনিশ্চয়, কোথাও লেখা আছে চর্যাশ্চর্য বিনিশ্চয়, কোথাও লেখা আছে আশ্চর্য চর্যাচয়, এরকম। তো গবেষকরা পরবর্তীতে নাম দিয়েছেন যে যদি বইয়ের নাম হয় চর্যাশ্চর্য বিনিশ্চয়, তাহলে পাঠক তো দেখার পরে জ্ঞান হারায় ফেলবে, ওটা আর কেউ কিনবে না, পড়বেও না। তো সহজ নাম দরকার। ডক্টর সুকুমার সেন উনি নাম দিয়েছিলেন চর্যাপদ। যা হোক, বিষয়টা কি? বিষয়টা হলো বৌদ্ধ ধর্মের কিছু বাউল যারা, সাধক যারা, তাদের লেখা কিছু সাধন সঙ্গীত, কিছু ধর্মীয় গান, সোজা কথা কিছু ধর্মীয় গান, কিছু আধ্যাত্মিক গান। হ্যাঁ, গানগুলোর ভিতরে ধর্মীয় কথার পাশাপাশি আমরা সমাজের চিত্রও দেখি, কিন্তু বেসিক্যালি চর্যাপদ হচ্ছে ধর্মীয় গান। এই চর্যাপদ 650 সাল থেকে লেখা হয়েছে আর 1200 সাল পর্যন্ত লেখা চলছে। বুঝছো, 650 থেকে 1200 সাল, অর্থাৎ প্রায় 500-550 বছরের বেশি সময় ধরে চর্যাপদ লেখা হয়েছে। চর্যাপদের সময়কাল নিয়ে মতভেদ আছে, তবে এটা সব থেকে বেশি প্রচলিত এবং গ্রহণযোগ্য মতামত আর কি। কথা হচ্ছে এত বছর তার একজন মানুষে বাঁচে নাই, স্বাভাবিক, একজন তো লেখে না চর্যাপদ। চর্যাপদ লিখছে সব মিলে 24 জন কবি। এই 24 জন কবিকে এখানে লেখা হয়েছে পদকর্তা। মানে চর্যাপদ যেহেতু পদ বা গান বা কবিতা, তো রাইটার যারা, রচয়িতা যারা, তাদেরকে বলা হচ্ছে পদকর্তা। এই পদকর্তা মানে হচ্ছে মূলত কবিরা। এই 24 জন কবি কিভাবে তাহলে লিখলেন? ধরো আমি লিখছি শুরুতে, আমি মারা যাওয়ার পরে আমার যে ছাত্র ছিল সে লিখছে, তো সে মারা যাওয়ার পরে তার ছাত্র লিখছে, এভাবে আর কি, শিষ্য থেকে শিষ্য, শিষ্য থেকে শিষ্য, এভাবে লিখতে লিখতে মোটামুটি আমরা এখানে দেখি যে 24 জন কবি এটা লিখছেন। তুমি প্রশ্ন করতে পারো 24 জন কবি লিখছে আমরা বুঝলাম কিভাবে? বুঝছি হলো কবিতার ভিতরে তারা প্রত্যেকে তাদের নাম ব্যবহার করছে। আগে একটা ট্রেন্ড ছিল না, তুমি পল্লীগীতিগুলো শুনলে দেখবা পল্লীগীতি গানের ভিতরে কবিরা তাদের নাম একটা অন্তরায় যায় বলেন। হাসন বলে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই ভবেতে, করিম বলে, বাউল আব্দুল করিমের কথা বলছে। তো এভাবে কবিতার ভিতরে আমরা কবিদের নামের উল্লেখ পাই, যে যেটা লিখছেন সেখানে তিনি সেটার উল্লেখ করছেন তার নামের। তো সব মিলে ওখানে 51টা কবিতা ছিল, তার মধ্যে 46.5টা আবিষ্কার হয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। মানে পুরাতন বই তো আমরা পরে খুঁজে পাইছি অনেক পরে, 1907 সালে এটাকে খুঁজে পাইছি। যা হোক, সে লম্বা হিস্ট্রি, সেদিকে যাচ্ছি না। তো চর্যাপদ সম্পর্কে আমি তোমাকে এটাই বলতে চাইছি, এটা বাংলা ভাষা ব্যবহার করে লেখা হয়েছে এমন বই হিসাবে আমাদের কাছে প্রথম বই। এর আগে বাংলা ভাষায় লেখা হয়েছে এমন কোনো নিদর্শন আমরা পাই না। এজন্য আমরা বলছি বাংলা ভাষা সাহিত্যের আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। এই হচ্ছে ব্যাপার। এটা একটা বই, একটা গানের বই। বৌদ্ধ ধর্মের কিছু বাউল সাধক তাদের ধর্মের তত্ত্বকথা হিসেবে কিছু গান এখানে লিখছিলেন, ব্যাস। এখন আসো, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 খ্রিস্টাব্দ থেকে চর্যাপদের কাল ধরেছেন, যেটা তোমাদের বলছি 1000 বছরেরও অধিক সময় পূর্বে রচিত হয়, প্রায় 1300-1400 বছর আগে, তাই না? পদকর্তাদের জীবন ইতিহাস বিস্তারিত জানা সম্ভব হয় না, আসলেই সম্ভব হয় না। কারণ চর্যাপদের ডিটেল তুমি যদি পড়ো, এটা বিসিএস এর ক্লাসে আমরা পড়াই ডিটেল, ওখানে দেখবা যে কিছু তথ্য দেখে তুমি পাগল হয়ে যাও। আমি তোমাকে কিন্তু এখানে কনফিউশনের জায়গায় একটাও বলি নাই। শহীদুল্লাহ বলছে 650 থেকে 1200, সুনীতি কুমার বলছে যে না, এটা 950 থেকে 1200। কবির সংখ্যা শহীদুল্লাহ বলছে 23 জন, সুনীতি কুমার বলছে 24 জন। কবিতার সংখ্যা সুনীতি কুমার সহ অন্যরা বলছে 51টা, শহীদুল্লাহ বলছে না 50টা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অন্যান্য গবেষকদের মধ্যে বিভিন্ন
কাল নিয়ে, সময় নিয়ে বা বিভিন্ন ফিগার নিয়ে কিছু কিছু জায়গায় কনফিউশন আছে। আবার চর্যাপদের প্রথম কবি কে, হ্যাঁ, এটা নিয়েও মতভেদ আছে। ম্যাক্সিমামের মতো এটা হচ্ছে লুইপা, ওই যে কায় তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। আবার সবর ভাগে বলছেন শহীদুল্লাহ যে না, উনি প্রথম কবি। তো যাই হোক, যেহেতু তাদের পাসপোর্ট দেখে আমরা তথ্য নিতে পারি নাই, সুতরাং কোনো তথ্যই আসলে একেবারে যে এটাই প্রপার, এটাই ফাইনাল, এটা বলা আসলে সুযোগ কম। কারণ গবেষকরা চর্যাপদ নিয়ে যতগুলো গবেষণা করেছেন তার ফাইন্ডিংস হিসেবে আমরা তথ্যগুলো নিয়েছি। এখন আমার অবজারভেশন আর তোমার অবজারভেশন এক হবে না, সিম্পল। এই জন্যই কিছু মতভেদ এখানে তৈরি হয়েছে। ওইটাই জন্য বললাম যে পদকর্তাদের জীবন ইতিহাস বিস্তারিত জানা সম্ভব হয় না, কিছু কিছু আমরা জানতে পারছি। রচয়িতাদের পরিচিতি কালের প্রবাহে ধূসর হয়ে গেলেও সিম্পল, আজকে এত বছর পরে হয়তো সবার নাম আমরা জানিও না। আমরা যেটা না চর্চা করি আমরা এটা জানি, পড়াইতে হয় তাই। বাকিরা কি জানে? তারা কি চর্চা করে? দরকার হয় না, করে না, জানে না। ধূসর হয়ে গেল তাদের রচনাগুলোর ভাষা ও বিষয় নিয়ে গবেষণার অন্ত নেই। মানে চর্যাপদ যে ভাষায় রচিত হয়েছে, এটা যখন আবিষ্কার হইল, ভারতীয়রা বলছে যেটা হিন্দি ভাষায় লেখা, অসমীয়রা বলছে যেটা তাদের ভাষায় লেখা, অসমীয়া ভাষায় লেখা, উড়িয়ারা তাদের বলে দাবি করছে। আমরা বলছি না না না, এটা আমাদের। কারণ এখানে হিন্দি, অসমীয়, উড়িয়া শব্দ আছে, এটা অস্বীকার করার কিছু নাই। একটা ভাষায় অন্য ভাষার শব্দ থাকতেই পারে, আমাদের ভাষাতেও আছে, তাই বলে এটা তাদের হয়ে যাবে না। আলটিমেটলি এটা আমাদের, কারণ এখানে বেশিরভাগ শব্দ আমাদের ভাষার। আমাদের গবেষকরা প্রমাণ করে দেখাইছে যেটা আলটিমেটলি বাংলায় রচিত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের বাংলা ভাষার সম্পদ। ওকে, এই হচ্ছে গবেষণার বিষয় আর কি। তো চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। কেন মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত অলরেডি সেটা তোমরা বুঝে গেছো। এখন আসো উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা। সোনার তরী কবিতার সোনার ধানের মতোই মন্তব্যটি ব্যাখ্যা করো। ইয়েস, পদকর্তারা কত দারুণ দারুণ কথা লিখে গেছে চর্যাপদে, কিন্তু তারা এখন আর নাই। তাদের ওই দারুণ দারুণ কথাগুলো আমাদের জীবনে এখন আমরা এগুলো নাড়াচাড়া করি, আমরা এগুলোকে চর্চা করি, এগুলোকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, আমাদের অ্যাঙ্গেল থেকে এগুলোকে আমরা দেখি, ঠিক না? এই জন্য বলা হয়েছে পদকর্তার রচনা সোনার তরী কবিতার সোনার ধানের মতোই, ডেফিনেটলি আসলেই সোনার ধানের মতো। তো চলো বিষয়টা একটু ডিটেল করতে আমাদেরকে একটু জানাই দিই। কবিতার যে সোনার ধান, সেটা তো কবি নিজে বা কৃষক নিজে এটাকে ভোগ করে নাই, খায় নাই। রবীন্দ্র সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চর্চিত না, আমাদের কাছে চর্চিত। ঠিক উদ্দীপকের বিভিন্ন পদকর্তার রচনা, অর্থাৎ তাদের লেখাগুলো, কবিতাগুলো কবিরা নিজেরা চর্চা করে যাননি তাদের লাইফে, তারা আমাদেরকে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ যেমন সৃষ্টির সম্ভার আমাদের দিয়েছেন, কৃষক যেমন তার সোনার ধান মাঝিকে দিয়েছেন, চর্যাপদের কবিরা তাদের লেখা পদগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন। রাইট? এমন কত দারুণ দারুণ কথা আছে ওই জায়গায়। তুমি যে চর্যাপদ পড়ো, সেখানে 5-6টার মতো প্রবাদ বাক্য পাবা, সুন্দর সুন্দর কথা ওই জায়গায়। এক জায়গায় লেখা আছে, দুহিল দুধুকে বেন্টে সামায়, মানে গরুর ওলান থেকে, বাট থেকে তুমি যখন দুধ দহন করে ফেলবা, এটাকে আবার সেখানে রাখতে পারবা? পারবা না। অর্থাৎ কিছু কাজ আছে পৃথিবীতে চির অসম্ভব, সম্ভব না। ওই 3 ইডিয়টসের মতো সালমান জোশী যখন টুথপেস্টটা এরকম চাপ দিয়ে ফেলায়, বলে তুই তো বলিস আল ইজ ওয়েল, কোনো কিছু অসম্ভব না, তো এটা আবার ঢুকায় দেখা ওই জায়গায়। তো পৃথিবীতে কিছু কাজ থাকে, এগুলো আর সেকেন্ড টাইম আর করা যায় না। আরেক জায়গায় বলা আছে যে তুমি হাতের কাকন যখন তুমি দেখবা, এটার জন্য দর্পণ আয়নার দরকার হয় না। অর্থাৎ আমার হাতে চুড়ি আছে, এটা আমি দেখে ফেলবো, হ্যাঁ আমার হাতে চুড়ি আছে, কয়টা চুড়ি, এটা দেখার জন্য তো আমার কোনো আয়নার বা অন্য কোনো মাধ্যমের দরকার নাই। অর্থাৎ যেটা ধ্রুব সত্য, যেটা বাস্তব, যেটার ব্যাপারে কোনো কনফিউশন নাই, ওটা বোঝার জন্য আমার কোনো ভায়া ধরার দরকার হয় না, কোনো মিডিয়া লাগে না। আরেক জায়গায় বলা আছে, ভুসুকোপা বলে গেছে একটা বিখ্যাত পদ, যে অপনা মাংসে হরিণা বৈরী, হরিণের শরীরের সুস্বাদু মাংসটাই হরিণের জন্য বিপদ, এটা হরিণের জন্য সমস্যা তৈরি করে, কারণ সে শিকারে পরিণত হয়। এই কথা ভুসুকোপা সেই কবে বলে চলে গেছে চর্যাপদে। এমন দারুণ দারুণ কথা ওখানে আছে। তো তাদের যে রচনাটা, তাদের যে লেখাটা, তাদের যে সৃষ্টি, তাদের হৃদয় নিংড়ানো যে ফসল, তারা তাদের জন্য রাখে নাই, তারা আমাদেরকে দিয়ে চলে গেছে। তাহলে উদ্দীপকের আমরা যে পদকর্তাদের রচনার কথা দেখি, অর্থাৎ চর্যাপদের কবিতার কথা দেখি, আর সোনার তরী কবিতার যে সোনার ধান দেখি, দুটার কোনোটাই যারা তৈরি করলেন
তারা নিজেরা তাদের কাছে রাখলেন না। তো একই রকম। ওকে, তারপরে আসো পরের অংশ। উদ্দীপকের পদ রচয়িতাগণ এবং সোনার তরী কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার। তোমার মতামত আলোচনা করো। উদ্দীপকের পদ রচয়িতাগণ মানে কবিগণ এবং সোনার তরী কবিতার কৃষক যেন একই নিয়তির শিকার। এত সোজা প্রশ্ন কই আসছে এটা? রাজশাহী বোর্ড 2022। কবিতার যারা কবি তারা মারা গেছেন, তারা এখন আর আমাদের মধ্যে বেঁচে নাই। তারা তাদের লেখা কবিতা, তাদের লেখা পদ্যাবলী আমাদের কাছে দিয়ে তারা চিরবিদায় নিয়েছেন, কালের গর্ভে হারিয়ে গেছেন, তাদের স্মৃতি আমাদের কাছে ধূসর হয়ে গেছে। আর সোনার তরী কবিতার কৃষক একই নিয়তের শিকার। কৃষক তার ফসল ফলাইছেন, মাঝির নৌকায় তুলে দিছেন, মাঝি বলছেন আমার নৌকাতে আর জায়গা নাই, তুমি উঠতে পারবে না। এত কালে নদী কূলে জাহালয়ে ছিন্ন ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লৌহ করুণা করে। কৃষকের কি একটা আর্জি, এখন আমারে তোলো তোমার নৌকায়। এবার মাঝি কি করলো? 180-তে পল্টি দিল, দিয়ে বলল ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ধান ছিল কার? কৃষকের। এখন মালিকানা হ্যান্ডওভার হয়ে গেছে, ধান হয়ে গেছে কার? মাঝির। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, আর জায়গা নেই। এরপরে কৃষক কি করছে? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পুরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তো এখন একে নিয়তের শিকার মানে কবিরা হারিয়ে গেছেন কালের গর্ভে এবং কবিতার কৃষক হারিয়ে গেছেন কালের গর্ভে, মহাকালের স্রোতে। দ্যাটস ইট। ওকে, তারপরে আসো এক সময় ডাক সাইডের জমিদার নারায়ণ চৌধুরী। এবার নারায়ণ চৌধুরীকে নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এক সময়ের ডাক সাইডের জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তার জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলেমেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন, কিন্তু বৃদ্ধ বাবার খোঁজখবর নেওয়ার সময় নেই তাদের কারো। বার্ধক্যের সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তার সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা। আচ্ছা, ডাক সাইটে মানে হচ্ছে বিশাল নামি দামি মানুষ, হাই প্রোফাইল আর কি। হ্যাঁ, দেখো এক সময়ের ডাক সাইডের জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। উনি ছিলেন জমিদার। প্রজ্ঞা মানে হচ্ছে সোজা বাংলায় এক্সপিরিয়েন্স এবং জ্ঞান দুটোই যখন পেকে যায়, জ্ঞান যখন পাকে, অভিজ্ঞতাও যখন পাকে, দুটোকে একসাথে তখন বলা হয় প্রজ্ঞা। মানে এটা হচ্ছে উপরের লেভেলের জ্ঞান আর কি। আমরা নলেজ বলি প্রাথমিক লেভেলে, তাই না? তো আরেকটু হইলে আমরা সেটাকে বলি হচ্ছে উইজডম। ঠিক আছে? তো নলেজের উপরে হচ্ছে উইজডম, আর উইজডমের উপরে যেটা সেটা হচ্ছে প্রুডেন্স। প্রুডেন্স মানে হচ্ছে প্রজ্ঞা, এটা একদম উপরের লেভেল। এখন ধরো কেমনে বোঝাই তোমাকে আমি, ধরো তুমি প্রেসিডেন্টের ব্যাপারে বলতেছো যে আমাদের প্রেসিডেন্টের যে জ্ঞান, আমাদের প্রেসিডেন্টের যে প্রজ্ঞা বা আমাদের প্রেসিডেন্টের যে স্কিল, এটা অনেক সর্বজন বিদিত বা এটা খুব সবাই জানে। তো সেক্ষেত্রে প্রেসিডেন্টের বলার সময় তুমি নলেজ বা উইজডমটা যায় যে ব্যবহার না করাই ভালো। তো এরকম বড় মানুষের ক্ষেত্রে যখন তুমি শব্দটা নিবা তখন নিবা হচ্ছে প্রুডেন্স। ওকে, দ্য প্রুডেন্স অফ আ প্রেসিডেন্ট বলে তারপরে তুমি যত কমপ্লিমেন্ট দিতে চাও তুমি দিলা, এরকম আর কি। অর্থাৎ এক্সপিরিয়েন্স এবং নলেজ এই দুটোই যখন অনেক বেশি তোমার হচ্ছে সমৃদ্ধ হয়, মানে জ্ঞান যখন পাকে, অভিজ্ঞতাও যখন পেকে যায়, সোজা কথা, তো সেটাকে বলা হয় প্রজ্ঞা বা প্রুডেন্স। উইজডমের সেটা উপরে। আচ্ছা, প্রজ্ঞা প্রতিভা ছিলেন সবার শীর্ষে। তার জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। মানে নিজের ছেলে মেয়েদের মানুষ করার জন্য তার জীবনের সব কিছু তিনি বিলিয়েছেন। অর্থাৎ আলটিমেটলি এখন একটা কঠিন সিনারিও আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ছেলেমেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। ওকে, কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ খবর নেয়ার সময় নেই তাদের কারো। মানে আমাদের কি বলে সোশ্যাল ডিগ্রেডেশনের একটা বড় উদাহরণ এটা। কদিন পর পরে আমরা খবর দেখি, এরকম দেখবা। হ্যাঁ, একজন স্কুল টিচার, গত বছর দেখা খবর আমার, হয়তো তোমরাও দেখছো, পেনশনের সব টাকা তুলছে, সন্তানরাই তার কাছে চাইছিল না কি জন্য যেন, তুলে উনি বাড়িতে ফিরতে পারে নাই, মেয়েরা রাস্তা থেকে গুন্ডা দিয়ে পিড়ে টাকা নিয়ে চলে গেছে বাবারে ফেলাই দিয়া।
মেয়েরা, সাধারণত মেয়েরা ভায়োলেন্ট হয় না বাপ মার প্রতি, কিন্তু এটা খুব বিস্তর একটা ঘটনা। আর ছেলেরা, মেয়েরা, সন্তানরা বড় হয়ে গেছে, বিদেশে চলে গেছে, ওখানে গিয়ে ব্যস্ত হয়ে গেছে, বাবা মার খবর নেয় না, প্রচুর এক্সাম্পল আছে। আবার দেশেও থাকে, বাবা মার খবর নেয় না, প্রচুর এক্সাম্পল আছে। আল্লাহ যেন আমাদেরকে এতটা খারাপ না বানায় যে যারা আমাদেরকে পৃথিবীতে আনলেন, যারা আমাদেরকে বড় করলেন, নিজের জীবনের সর্বোচ্চটা দিলেন, ত্যাগ স্বীকারের দ্বারা আমাদেরকে এই লেভেলে আনলেন, নিয়ে আসলেন, আর তাদের সাথে এত বড় বেঈমানি, মানে এখান থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে বাঁচায় রাখে যেন। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রম যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। অর্থাৎ এখন উনি যদি বৃদ্ধাশ্রমে যান তাহলে মানুষ বলবে যে ওনার ছেলেমেয়েরা তার খবর নেয় না, এই জন্য তিনি বৃদ্ধাশ্রমে চলে গেছেন, ছেলে মেয়েদের সম্মান বাঁচানোর জন্য তিনি যান নাই। এখন তার সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা। এখন আসলে প্রশ্ন, উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে আলোচনা করো। আচ্ছা, একটু শেষের দিক থেকে পড়ি, তাহলে বুঝতে পারবা। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এবার বুঝছো? আচ্ছা, তারও অপর থেকে পড়ি। এত কাল নদী কূলে, যাহা লয়ে ছিনু ভুলে। অর্থাৎ আমি এতদিন এই নদীর কূলে যেসব জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম, অর্থাৎ ধান ফলনে ব্যস্ত ছিলাম, তাই তো, সকলই দিলাম তুলে থরে বিথরে, সব কিছু নৌকায় তুলে দিলাম, স্তরে স্তরে সাজাই দিলাম। এখন আমার লোহ করুণা করে, এখন তুমি আমাকে গ্রহণ করো, করুণা করে গ্রহণ করো। আচ্ছা, তো এই ছিল ব্যাপার। তারপরে ওই মাঝি পল্টি দিল, তাই না, ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। তারপরে কৃষকের অবস্থা কি? শ্রাবণ, একটু খেয়াল করো, শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণ মাসের আকাশ ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। অর্থাৎ নদীটা শূন্য, সেখানে আমি একা পড়ে রয়েছি, আর আমার যা ছিল সব লয়া গেছে গা। কে লয়া গেছে গা? সোনার তরী লয়া গেছে গা। বুঝতে পারছো? তো দেখো, উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? নারায়ণ চৌধুরীও একা, কৃষকও একা। নারায়ণ চৌধুরীও নিঃস্ব, কৃষকও নিঃস্ব। নারায়ণ চৌধুরী তার জীবনের সব কিছু দিয়েছেন তার সন্তানদের মানুষ করার জন্য, অর্থাৎ তার অর্জিত সম্পদ, অর্থাৎ তার যে অ্যাচিভমেন্ট সব দিয়ে দিয়েছেন, কোনো কিছু তার কাছে আর নাই। এখানে কৃষকের যে অর্জিত যা কিছু ছিল, তার যে অ্যাচিভমেন্ট ছিল, তার যে সোনার ধান ছিল, তার যে ফসল ছিল, অর্থাৎ কবির যে সৃষ্টি সম্ভার ছিল, সব দিয়ে দিয়েছেন তিনি আমাদের মাঝে। অর্থাৎ নিঃসঙ্গতা, একাকিত্ব এবং নিঃস্বতা, নিঃস্ব এবং নিঃসঙ্গতা, এই দুইটার দিক থেকে এই দুইয়ের মধ্যে কি আছে? বিস্তর মিল আছে। পাশাপাশি দেখাবা, উত্তর হয়ে যাবে। তারপরে আসো, সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা বলতে এখানে আবার আল্লাহকে মিন করা হয়নি। যিনি কোনো কিছু বানান, যিনি কোনো কিছু তৈরি করেন, মানুষের মধ্যে যিনি স্মরণীয় হন তার কাজের দ্বারা, তাকে মিন করা হয়েছে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়। অর্থাৎ একজন মানুষের হাতের কাজের দাম আছে, মানুষটার না। উদ্দীপকের সোনার তরী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। উচ্চতর দক্ষতার সব প্রশ্নের সহজ পাইতেছি, ঘটনা কি? নারায়ণ চৌধুরী সব দিছেন, তাই না, অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করছেন। ছেলে মেয়েরা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, বিদেশে ভালো অবস্থানে গেছে, বৃদ্ধ বাবার খোঁজ খবর নেওয়ার সময় তাদের নাই। বাবার সংকটাপন্ন অবস্থায় বৃদ্ধাশ্রম যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তার সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা। তাহলে ওনার কাছে তো আর কিছু নাই, উনি তো সব দিয়েই দিচ্ছেন সমাজকে, মানে সন্তানদেরকে মানুষ করার জন্য আর কি আলটিমেটলি। তো সৃষ্টিকর্ম মূল্যবান হয়, সৃষ্টিকর্তা না, যিনি তৈরি করেন তিনি না। উদ্দীপকের কবিতার আলোকে যদি বলো, তাহলে উদ্দীপকে নারায়ণ চৌধুরী সব দিয়ে দিয়েছেন সন্তানদের, আর সোনার তরী কবিতায় কৃষক যিনি ছিলেন তিনি তার সব কিছু দিয়ে দিয়েছেন মহাকালরূপী মাঝিকে বা নৌকাকে, অর্থাৎ আমাদেরকে আর কি। এখন উদ্দীপকে নারায়ণ চৌধুরী তার সৃষ্টিকর্ম বা তার অ্যাচিভমেন্ট বা তার অর্জিত ধন সম্পদ সন্তানদের দিয়ে চলে গেছেন, তার মূল্যায়ন হয়নি শেষ পর্যন্ত। তিনি কিন্তু একা, দেখো
নিজের বাড়িতে একা পড়ে আছে, কখন মরে পড়ে থাকবে তার কোনো ঠিক নেই। আর সোনার তরী কবিতা তো কৃষক তার সব কিছু দিয়ে দিয়েছেন মাঝিকে, আলটিমেটলি তিনিও নিঃসঙ্গ, তিনিও একা, তাকেও কেউ ভালোবাসেনি, তাকেও কেউ মূল্যায়ন করেনি। তাহলে দুই জায়গাতে আমরা দেখলাম সৃষ্টিকর্ম নিয়ে মাতামাতি আছে, আর যার হাতে সৃষ্টি হয়েছে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না। ডান, ওকে। তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি। এখানে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নিয়ে হায়রে জীবন নদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। আমার যদি ভুল না হয় এটা বঙ্গভূমির প্রতি কবিতা। ও এখানে দেওয়াই আছে, মাইকেল মধুসূদন দত্ত। এটা তোমাদের ক্লাস 8-এ ছিল, ক্লাস 8-এ এই কবিতাটা ছিল, তাই না? তোমরা পড়েছো এটা। আচ্ছা দেখো, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। জন্মগ্রহণ করলে অবশ্যই মরতে হবে, কোথাও কোনো মানুষ অমর না। চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। জীবনকে যদি একটা নদ বা নদী কল্পনা করো, এখানে নীর বা পানি স্থির না, এটা বইতে থাকে। চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। জীবন নামের নদে বা নদীতে পানিটা, নীরটা স্থির না, বইতে থাকে। আচ্ছা, পরে উদ্দীপক 2-এ বলছে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। নরকুলে মানে মানুষের মধ্যে সেই ধন্য, লোকে যাকে ভুলে যায় না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনকে যদি মন্দির কল্পনা করো, সেখানে তাকে সবাই সেবে মানে সেবা করে, অর্থাৎ মনে রাখে আর কি, চর্চা করে। অর্থাৎ মানুষের মধ্যে তিনি ধন্য যাকে মানুষ মনে রাখে। আর উপরে বলছে কেউ জন্মগ্রহণ করলে অবশ্যই মরতে হবে, এটাই ফাইনাল। ঠিক আছে? জীবন নামের নদীতে কি নাই, স্রোত কখনোই থেমে নাই। এখন প্রশ্ন, উদ্দীপক 1-এর সঙ্গে সোনার তরী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপক 1 মানে উপরেরটার সাথে এটা সাদৃশ্য খুঁজতে হবে। আর পরেরটা যদি খেয়াল করো, উদ্দীপক 2-এর চেতনা যেন সোনার তরী কবিতার মূল চেতনাকে ধারণ করে আছে। আচ্ছা, এখন উদ্দীপক 2-এ কি বলা হয়েছে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। এইটার মধ্যে যে কথা বলা হয়েছে সেটা যেন মূল চেতনা অর্থাৎ সোনার তরী কবিতাকে সেটা যেন ধারণ করছে। এখন আসো প্রথমটা নিয়ে কথা বলি। উদ্দীপক 1-এর সঙ্গে সোনার তরী কবিতার সাদৃশ্য খুঁজতে হবে তোমাকে। হ্যাঁ, আচ্ছা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। তাহলে উদ্দীপক 1-এর মূল বক্তব্য কি? যার জন্ম আছে তার মৃত্যু আছে, এক কথায় শেষ। পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করছো মানে হচ্ছে তোমার জন্য সবচেয়ে অনিবার্য সত্য হচ্ছে মৃত্যু। আর কিছু ঘটুক বা না ঘটুক, তুমি মোর বাইটা শিওর, এখান থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না, ঠিক না? এখন প্রশ্ন করছে যে উদ্দীপক 1-এর সাথে সোনার তরী কবিতার সাদৃশ্য। এখন উদ্দীপক 1-এ পাইলাম জন্মগ্রহণ করলে অবশ্যই মরতে হবে। জীবন নামের যে নদী, তুমি যদি জীবনকে নদী কল্পনা করো, এখানে পানিটা স্থির না, বইতে থাকে, অর্থাৎ হায়াত বইতে থাকে, কমতে থাকে, একসময় তুমি শেষ। কারণ কবিতায় কি আছে দেখো, যে কৃষক তার জীবনের সবটা দিয়ে ফলাইছিলেন সম্পদ, তাই না? তার যে সোনার ধান ক্ষেত তিনি চাষ করছেন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তিনি ফসল রোপণ করছেন, সেই ফসল কাটতে কাটতে বর্ষাকাল চলে আসছে। এত যে তার কষ্ট, এত যে তার সেখানে শ্রম, এবং শেষ পর্যন্ত তার যে অর্জন, তার যে অ্যাচিভমেন্ট, তার যে সোনার ধান কি করছেন সেটা তিনি তুলে দিয়েছেন কার কাছে? মাঝির কাছে। দিয়ে তিনি কি করছেন? তিনি কিন্তু মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছেন, মানে তিনি মারা গেছেন, তিনি ওখানে আর ছিলেন না। একদম শেষ দিকের লাইনগুলো তার দলিল, তাই না? শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। খুব খেয়াল করো, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। রহিনু মানে রইলাম, পড়ে রইলাম। এর মানে যে খুব সম্মানের সাথে ছিলাম ব্যাপারটা এমন না, আমি পড়ে রইলাম শূন্য নদীর তীরে। এখন এর আগে নদীর যে সিনারিও আঁকা হয়েছিল একটু খেয়াল করে দেখো তো, ভরা নদী খুর ধারা খর বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। নদীটা ভরা, প্রচণ্ড বর্ষার মতো ধারালো স্রোত, খোরের মতো ধারালো স্রোত, এবং চারদিকে বাঁকা জল করিছে খেলা, এটাও তো বলা আছে। এর মানে হলো দ্বীপ সদৃশ ধান ক্ষেত, চারদিকের পরিস্থিতি এত খারাপ, সেখানে কৃষক, সেখানে তিনি ধান কাটছেন, আলটিমেটলি সেই ধান তুলেও দিয়েছেন মাঝির নৌকায়, মাঝি চলেও গেছে, আর সিচুয়েশনটা এমন যে কিছুক্ষণের মধ্যে তিনি এই স্রোতে হারায় যাবেন। এই জন্য কৃষক নিজেই বলছেন, শূন্য নদীর তীরে আমি পড়ে রইছি।
মানে আমি মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি, আমি নশ্বর পৃথিবীতে নশ্বর হয়ে চলে গেছি, ব্যাস। তাহলে দেখো উপরে যেটা বলছে জন্মগ্রহণ করলে মরতেই হবে, পৃথিবীতে কেউ অমর না। আর উদ্দীপক একের সাথে সোনার তরী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটাও এটাই যে কৃষক এখানে চিরকাল সাস্টেন করেন নাই, তিনি মারা গেছেন, তার ফসল দিয়ে গেছেন মাঝিকে। রবীন্দ্রনাথ চলে গেছেন ৮০ বছর বয়সে, তার যে সৃষ্টি সম্ভার তোমাদেরকে যেটা শুনাইলাম, তার ৫৬টা কবিতার বই, ২৯টা নাটক, ১৯টা কাব্যনাট্য, ২২৩২টা গান, ১১৯টা ছোট গল্প, তারপরে প্রবন্ধ, চিঠিপত্র, ভ্রমণ কাহিনী মিলে আরও ১৫-২০টা বই, তার অঙ্কিত যে ছবি প্রায় ২০০০, সব রেখে গেছেন আমাদের কাছে। তিনি ধ্বংস হয়ে গেছেন, তিনি মারা গেছেন, তিনি কালের গর্ভে হারাই গেছেন। ওকে, তাহলে এই ছিল সাদৃশ্যপূর্ণ দিক। তারপরের কোয়েশ্চেন দেখো, উদ্দীপক ২ এর চেতনা যেন সোনার তরী কবিতার মূল চেতনাকেই ধারণ করে আছে। এখন উদ্দীপক ২ এর চেতনাটা কি একটু দেখো। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। অর্থাৎ মানুষের মধ্যে তার জীবনটাই ধন্য, যাকে মানুষ ভুলে না, যাকে মানুষ মনে রাখে। সোজা কথা, মানুষের মধ্যে তিনিই সফল, যাকে মানুষ মনে রাখে। এখন প্রশ্ন করছে উদ্দীপক ২ এর চেতনা, তো ২ এর চেতনা তো আমরা শিখলাম, সেই মানুষের সফল যাকে মানুষ মনে রাখে। এটা সোনার তরী কবিতার মূল চেতনাকে ধারণ করে আছে, ডেফিনেটলি, অবশ্যই মূল চেতনাকে ধারণ করে আছে। কারণ রবীন্দ্রনাথ নিজেই তো লিখছিলেন সোনার তরী কবিতা সম্পর্কে, তোমাদের বইতেই আছে যে সোনার ধান লইয়া যায় বটে, কিন্তু আমাকে সেখানে কি করে না, স্থান দেয় না। আবার এই কবিতা তুমি যদি মূল বইতে দেখো, সোনার তরী কবিতার যে বইটা আছে, সোনার তরী কাব্যগ্রন্থ, ওটার নিচে যদি তুমি পড়ো দেখবা এরকম করে লেখা আছে রবীন্দ্রনাথের সব কবিতা কোথায় লিখছেন, বাংলা সালে সব লেখা থাকে নিচে, পরিষ্কার লেখা আছে ওই জায়গায় রামপুর বোয়ালিয়া। অর্থাৎ এটা আমাদের রাজশাহী অঞ্চল, পদ্মার বোটে চড়ে উনি ঘুরতেছিলেন আর কি। হ্যাঁ, তো কবিরা তো একটু দেখলেই চলে, এটা বিশাল কিছু করতে পারে। তো উনি দেখছিলেন এমন কিছু একটা দৃশ্য নদীতে, সেখান থেকে তার মধ্যে এরকম একটা ফিলোসফিক্যাল চেঞ্জ আসে, একটা চিন্তা আসে, তারপর তিনি কবিতা লিখছিলেন। তো উদ্দীপক ২ এর চেতনা হচ্ছে মানুষ যাকে মনে রাখে তার জীবন সার্থক। এবং সোনার তরী কবিতার মূল চেতনাও তো এটাই, রবীন্দ্র সৃষ্টি সম্ভার উনি আমাদের কাছে দিয়ে গেছেন, উনি আমাদের মাঝে আর জীবিত নাই, কিন্তু চর্চার দ্বারা, রবীন্দ্রনাথের চর্চার দ্বারা তিনি আমাদের মাঝে জীবিত। অর্থাৎ তিনি তার কাজের দ্বারা স্মরণীয় হয়ে আছেন, তিনিই ধন্য, তিনি নরকুলের মধ্যে ধন্য হয়েছেন, তাকে মানুষ ভুলে নাই, মনোমন্দিরে তাকে সবাই সেপছে, মানে মনে রাখছে। ওকে, তারপরে আসো পরের প্রশ্ন। তুষারদের বিশাল বাড়িটি তার বাবার দাদা বানিয়েছিলেন, বাজারে তাদের একটি বিশাল দোকান আছে, সেটি তার দাদার আমলের। আচ্ছা, তার বাবার এক চাচি ছিলেন যিনি খুব সুন্দর নকশিকাঁথা সেলাই করতেন, সেসবের কিছু এখনো ঘরে আছে। তুষারের কাছে তারা স্বপ্নের মানুষ, সেভাবে তাদের সবাই যদি এখনো বেঁচে থাকতেন তবে কেমন হতো। এটা শুনে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার বড় ভাই রোমেল বলে, তাহলে মানুষে মানুষে ভরে যেত ঘর, জায়গায় দেওয়া যেত না। এখন তোমার আর তাদেরকে স্বপ্নের মানুষও, তখন তোমার আর তাদেরকে স্বপ্নের মানুষও মনে হতো না। আচ্ছা, উদ্দীপকের সোনার তরী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের সোনার তরী কবিতার সমগ্রতাকে ধারণ করতে পেরেছে কি, মতামত দাও। ওকে, এখন আসো উদ্দীপকে আমরা পাইলাম কি, তুষার একটা ছেলে যে তার ২-৩ পুরুষ আগের মানুষকে স্বপ্নের মানুষ বলে মনে করতেছে। দেখো তো কি অবস্থা, তার একটা বড় বাড়ি আছে, তার বাবার দাদা বানাইছিল এটা, বাবার দাদা, এর মানে ৩ পুরুষ আগে। আচ্ছা, বাজারে তাদের একটা বিশাল দোকান আছে, এটা বানাইছিল তার দাদা, তার বাবার দাদা না, কিন্তু তার দাদা, মানে তার বাবার বাবা। তার বাবার একটা চাচি ছিলেন যিনি খুব সুন্দর নকশিকাঁথা সেলাই করতে পারতেন, বাবার চাচি মানে তার দাদি হয় সম্পর্কে। সেসবের কিছু এখনো ঘরে আছে। তুষারের কাছে তারা স্বপ্নের মানুষ, কারণ সে তাদের কাউকেই দেখে নাই। সেইভাবে তাদের সবাই যদি এখনো বেঁচে থাকতো তাহলে কেমন হতো, এমন তারা কেউ বেঁচে নাই। এটা শুনে তার বড় ভাই ইউনিভার্সিটিতে পড়ে, ভাইয়ের নাম রোমেল। রোমেল বলতেছে, তাহলে তো মানুষের ঘরটা ভরে যাইতো, জায়গা দেওয়া যাইতো না। আর তোমার কাছে তারা, শেষে ল্যান্ডের ফিলসফি আছে দেখো, তখন তোমার কাছে আর তাদেরকে স্বপ্নের মানুষও মনে হতো না। অর্থাৎ যেটা আমাদের কাছ থেকে হারায় গেছে সেটা আমাদের কাছে খুব মূল্যবান, তাই না? থাকলে আমরা সেটাকে হয়তো বা ওইভাবে মর্যাদা দিতাম না বা ট্রিট করতাম না, স্বপ্নের মানুষ মনে হইতো না, থাকলে নাই বলেই তো স্বপ্নের মানুষ। এখন আসো উদ্দীপকে প্রশ্ন করছে প্রয়োগে, উদ্দীপকে সোনার তরী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে। ওই যে শূন্য নদীর তীরে রহিনপুরী,
বুঝতে পারো নাই? এই যে এত মানুষের কথা বলা হয়েছিল, বাবার দাদা, তুষারের দাদা, বাবার চাচি, তারা কি কেউ বেঁচে আছে নাকি মহাকালের গর্ভে হারাই গেছে? মহাকালের গর্ভে হারাই গেছে। তো কবিতার মধ্যে কি বলা আছে, এই দিকটা আছে না নাই? আছে তো। আমরা কাজ করি, পৃথিবীতে আমাদের অর্জন থাকে, সে অর্জনটা আবার পৃথিবীর হাতে সঁপে দিয়ে আমরা সেখান থেকে চিরকালের মতো বিদায় নিই। তো সোনার তরী কবিতার কোন দিকটা প্রতিফলিত হয়েছে? তাহলে বলবো যে মানুষ একটা সময় মহাকালের গর্ভে হারিয়ে যায়, এই দিকটা সোনার তরী কবিতার এই দিকটা উদ্দীপকে কি হয়েছে? প্রতিফলিত হয়েছে। ওকে, তুমি তোমার মতো করে জ্ঞানটা নিজের ভাষায় সহজ করে লিখতে পারো। এরপরে এখানে কিভাবে কিভাবে আছে, কয় জেনারেশনের কথা বলা হয়েছে এবং তারা নাই, তাদের কি কাজ সেটা আছে, যে দোকান আছে, বাড়ি আছে, নকশিকাঁথা আছে। খেয়াল করে দেখো, বাড়িটা বানাইছিল বাবার দাদা, আর দোকানটা বানাইছিল দাদা, আর নকশিকাঁথা ছিল বাবার চাচির। তাহলে তাদের কাজগুলো স্টিল আছে, তারা নাই। আর এখানে দেখাই দিব যে কবিতার মধ্যে যেটা আছে, কবির সৃষ্টি সম্ভার এখন পর্যন্ত আমাদের মাঝে আছে, কিন্তু কবি নাই। শেষ, পাশাপাশি লিখলে ব্যাখ্যা হয়ে যাবে। এরপরে আসো পরের প্রশ্ন, উদ্দীপক সোনার তরী কবিতার সমগ্রতাকে ধারণ করতে পেরেছে কি? না। সমগ্রতাকে ধারণ করতে পেরেছে কি? সমগ্রতাকে ধারণ করতে পারে নাই। কারণ জীবন দর্শনে সোনার তরী কবিতার মধ্যে যতটা স্পষ্ট যেভাবে আসছে এখানে সেটা আসে নাই। একটা দিক আসছে যে আমরা কাজ দিয়ে আবার হারায়া চলে যাই, এটা আসছে। তো সমগ্রতাকে, হ্যাঁ তুমি যদি বলো যে সমগ্রতাকে ধারণ করছে, একরকম উত্তর হবে। যদি বলো যে না, তাহলে আরেক রকম উত্তর হবে। তো এখানে দেখো, তারা তাদের অর্জনকে আমাদের পরবর্তী জেনারেশনের হাতে দিয়ে তারা পৃথিবী থেকে চলে গেছেন। এখানেও একেবারে যে দিয়ে গেছেন এমন না। যিনি ফসল ফলাইছেন তিনি একসময় চিন্তাগ্রস্ত ছিলেন, তিনি এটাকে কি করবেন, তিনি নিজে থাকতে চাইছিলেন কিন্তু থাকতে পারেন নাই, বাট এখানে এটা বলা হয়নি। এখানে তারা কি চাইছিলেন বা পারেন না এমন কোনো কিছু আসেই নেই। তাদের অর্জনগুলো আছে, পরবর্তী জেনারেশন ভোগ করতেছে, এটা আছে। আর কবিতার মধ্যে কিন্তু আরও ভিন্ন ডাইমেনশন আছে, মানে প্রকৃতির চিত্র থেকে শুরু করে এরপরে আবার কৃষক ফলাইছিলেন, কৃষক থাকতেও চাইছিলেন। খেয়াল করে দেখো, যেটা এখানে নাই। কারণ বলা আছে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে ভিতরে। আমি এতদিন নদীর কূলে যেসব নিয়ে ব্যস্ত ছিলাম সব কিছু তোমার নৌকা এখন আমি থরে ভিতরে স্তরে স্তরে সাজাই দিলাম। এখন আমার লৌহ করুণা করে, দয়া করে এখন আমাকেও তোমার নৌকায় স্থান দাও। তারপরে না মাঝি আর তাকে উঠতে দেয় নাই। সো সমগ্র ভাবটাকে যদি ধারণ করতে বলো, তাহলে জীবনের একটা ফিলসফিকে পুরোপুরি ধারণ করেছে। ওকে, আর যদি তুমি একমত হয়েই যাও, যদি উচ্চতর দক্ষতার প্রশ্ন, চান্স থাকে 50-50, তাহলে তুমি ওইভাবেই লিখবা। ওকে, এরপরে আসো, মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। সমরেশ মজুমদারের বিখ্যাত কথা এটা। কি একটা কথা দেখছো? আচ্ছা, উদ্দীপক একে বলছে সোনার তরী কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপক 2 আবার, মৃত্যু নিয়ে আমি ভীত নই, কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার, তার আগে করার মতো অনেক কিছু আছে আমার। স্টিফেন হকিং মারা গেছে কয় বছর আগে। উদ্দীপক 2 সোনার তরী কবিতার বিপরীত ভাব প্রকাশিত হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। অসাধারণ উদ্দীপক সাজাইছে, দেখছো? মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালে জীবন নিয়ে গর্ব করে যায়। উদ্দীপক 1 সোনার তরী কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে ব্যাখ্যা করো। মৃত্যুই চিরসত্য। প্রস্থান, মৃত্যুই চিরসত্য। কারণ দেখো, মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালে জীবন নিয়ে গর্ব করে যায়। এর মানে মৃত্যু সহজ ও মৃত্যু আসে, তাই তো? আর আমরা জীবন নিয়ে গর্ব করি। এখন বলছে উদ্দীপক 1 সোনার তরী কবিতার কোন দিকে উন্মোচিত হয়েছে? ডেফিনেটলি মৃত্যুই চিরন্তন, মৃত্যুই চিরসত্য, মৃত্যুই শাশ্বত। কারণ কৃষক তার অর্জিত সম্পদ মাঝির কাছে তুলে দিয়ে নিজে থাকতে চাইছিলেন, মাঝি তাকে গ্রহণ করে নাই। কালের গর্ভে তাকে হারায় যেতে হয়েছে, উনি চাইলেও থাকতে পারেন নাই। এটাই ফাইনাল, তাই না? সো মৃত্যু চিরসত্য, এটাই হচ্ছে কথা। মৃত্যু নিয়ে আমি ভীত নই, কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার, তার আগে করার মতো অনেক কিছু আছে আমার। স্টিফেন হকিং। বলা হয় যে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী
স্টিফেন হকিং, পদার্থবিজ্ঞানী। যদিও ওনার নিজের অবজারভেশন ছিল বা মূল্যায়ন ছিল যে জামাল নজরুল ইসলাম উনি স্টিফেন হকিংয়ের থেকেও বেশি ট্যালেন্টেড, নিজেই বলছিলেন তিনি। প্রশ্ন হচ্ছে জামাল নজরুল ইসলাম কে? বাংলাদেশের বিজ্ঞানী। দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স এই নামে স্টিফেন হকিংয়েরও বেশ কয়েক বছর আগে এই বইটা লিখছিলেন। স্টিফেন হকিং একটা বই আছে না, তোমার হচ্ছে পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস এই নামে মনে হয়, ব্রিফ হিস্ট্রি অফ টাইম বা এটা একটা বই আছে স্টিফেন হকিংয়ের। এরও বেশ কয়েক বছর আগে, 8 কি 11 বছর বা 9 বছর আগে জামাল নজরুল ইসলাম লিখছিলেন দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। তো যাই হোক, তো আমরা তো আবার গুণী মানুষ যারা, নিজেদের মানুষ হইলে আমরা আবার মূল্যায়ন করতে জানি না আর কি। হ্যাঁ, আমরা দূরের কোনো কিছু হইলে ওয়াও, আর নিজেদের কোনো কিছু হলে ও ওরে তো চিনি, ওই অমুকের পোলা না, তাই না? এবং মুরব্বীদের মধ্যে দেখবা ছোটরা যদি ভালো কিছু করে মানতে চায় না, এবং তাদেরকে অনেক সময় শাসা, এই তোর মার বিয়ে দেখছি, খেয়াল করে দেখ, আমার মার বিয়ে দেখছেন তো কি হয়েছে, মানে উনি খুব মুরব্বী। হ্যাঁ, আমার আম্মার যখন বিয়ে হয়েছে তিনি সেই বিয়েতে অংশগ্রহণ করছিলেন বা দেখছিলেন বা বরযাত্রী ছিলেন, তাই তো কথাটা। তারপরে না আমার জন্ম হয়েছে, এটা তিনি বোঝাতে চাচ্ছেন যে তোর মার বিয়ে দেখছি আর তুই এখন এত, আমার মার বিয়ে দেখার সাথে আপনি মহাজ্ঞানী হয়েছেন, তার রিলেশনটা কই, সম্পর্ক কি? আপনি আমার মায়ের বিয়ে দেখলে আমি বড় মানুষ হইতে পারি না? এটা তো মুরব্বীদের কমন থ্রেট। তোর মার বিয়ে দেখছি, চুপ কর। যাই হোক, কাছের মানুষ হলে আমরা চিনতে শিখি নাই আর কি এখন পর্যন্ত। তো দেখো, আমরা প্রয়োগ দেখলাম, উচ্চতর দক্ষতা। মৃত্যু নিয়ে আমি ভীত নই, কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার, তার আগে করার মতো অনেক কিছু আছে আমার। উদ্দীপক 2 সোনার তরী কবিতার বিপরীত ভাব প্রকাশিত হয়েছে, মন্তব্যে বিশ্লেষণ করা। হ্যাঁ, সোনার তরী কবিতার বিপরীত ভাব কীভাবে প্রকাশিত হয়েছে? সোনার তরী কবিতার একদম প্যারালাল ভাব যেটা, সেটা হচ্ছে এই: আমাদের জীবনে কাজ আছে, অর্জন আছে, সেই অর্জন আমরা পৃথিবীর মানুষের হাতে তুলে দিয়ে নিজেরা নিঃশব্দে প্রস্থান করি, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই মহাকালের পারে, তাই তো? আর এখানে যেটা বলা হয়েছে বিপরীত ভাব, বিপরীত ভাব মানে হচ্ছে কাজের মাধ্যমে বেঁচে থাকার যে তাড়না, সেটা। কাজের মাধ্যমে বেঁচে থাকার তাড়না, ওই যে তা আগে করার মতো অনেক কিছু আছে আমার। এর মানে কি, হকিং এই জায়গায় কি বলছে, এতকাল নদী কূলে জাহাল হয়ে ছিনে বলে সকলে দিলাম তুলে থরে ভিতরে, বলে নাই তো? তো উনি বলছেন যে এর আগে অনেক কিছু আছে, আমি কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আমি আমার যে কাজ আছে, আমার যে অর্পিত দায়িত্ব আছে, পৃথিবীতে তো আমরা সবাই একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসি না, এটা মনে হয় তোমরা জানো না বা বুঝতে এখনও শিখো নাই। আমি জানি না তোমরা কতটুকু এটাকে ফিল করো। পৃথিবীতে আমাদের প্রত্যেকের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা হুদাই তোমার পৃথিবীতে পাঠাইছে, এটা চিন্তা করলে ভুল। এমনি কি কিছু হয় নাকি? কার্যকারণ আছে সব কিছু, মনে রাখো, ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদত এটা হচ্ছে প্রাইম অ্যাসাইনমেন্ট, এটার ভিতরে সব কিছু আছে। বোঝানোর কথাটা, এটার ভিতরে সব কিছু আছে। সো প্রাইম একটা অ্যাসাইনমেন্ট তোমার জন্য আসছে, তুমি এগুলো করতে হবে পৃথিবীতে। যাই হোক, আসো, একটা ছবি দেখতে পাচ্ছি, মোনালিসা। 1503 থেকে 1506 সালের কোনো এক সময়টা আঁকা হয়েছে। এটা শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। ওনার 1452-তে জন্ম, 1510-এ উনি মারা যান। ছবিটি সারা বিশ্বে আজও সমান জনপ্রিয়। এটা আছে হচ্ছে ফ্রান্সের লোভর মিউজিয়ামে, জাদুঘরে। হ্যাঁ, এটা প্যারিসে। হ্যাঁ, এই ছবি নিয়ে তো জল্পনা কল্পনার অন্ত নাই। এটাতে কি আছে, কি বলছে, বাপরে বাপ, কি একটা অবস্থা। এবং আমি তোমাদেরকে অনেস্টলি স্বীকার করি, তোমরা আবার বললো না যে ভাইয়া আপনার রুচি নাই, এটা বললো না। হ্যাঁ, আমার ওনারে ভাল লাগে না, কারণ ভাল লাগে না, আমি কি করব ভাই? তোমার ভাল লাগছে লাগুক, আমি তো বাধা দিতেছি না। তোমার যদি তাকে ভালো লাগার অধিকার থাকে, আমারও তো ভালো না লাগার অধিকার আছে নাকি? বোঝানোর কথাটা, যে ওই ভার্সিটির হলে রাত 2টা বাজে, এক ছেলে এখন ঘুমাইতে গেছে, একজন ঘুম থেকে উঠছে, এখন ওর খুব শখ হয়েছে গান গাইবে, যে গিটার নিয়ে বসছে। তো এখন হল লাইফে তাহলে তুমি কি করবা? তুমি তার গান বন্ধ করে দিবা? তোমার ঘুমানোর অধিকার আছে, তারও গান গাওয়ার অধিকার আছে, সে গান গাইবে, তুমি ঘুমাইবা, দ্যাটস ইট। এই জন্য হলে থাকলে একটা বিশাল ট্রেনিং হয়
বড় ভাইদের জিজ্ঞেস করবা, আপুদের জিজ্ঞেস করবা। হল মানে একটা বিশাল ট্রেনিংয়ের জায়গা। তো তোমার মোনালিসাকে পছন্দ করার অধিকার আছে, আমার তো পছন্দ না করার অধিকার আছে, সিম্পল অধিকার, তাই না? যাই হোক, উনি নাকি অনেক সুন্দর, আমার মনে হয় না। যাক, এই ছবি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, যাদের অনেক টাইম আছে ওরা গবেষণা করুক। গবেষণা করে তারা বের করছে এখানে এই হাসিতে কত পার্সেন্ট রাগ, কত পার্সেন্ট অভিমান, কত পার্সেন্ট ভালোবাসা, কত পার্সেন্ট জেলাসি, কত পার্সেন্ট দুশ্চিন্তা, এই সব কিছু নাকি এখানে ফুটে উঠছে। আজব, করুক, আমার ভাই ক্লাস আছে, আমি সেটাতেই থাকি। তো মজার বিষয় হচ্ছে এই ছবিটা ভিঞ্চি আঁকছিলেন, গবেষকরা এখন পর্যন্ত বলছে যে তার এক প্রতিবেশী ছিল, এক গৃহবধূ, একজন হাউস মেকার। ওনাকে ভিঞ্চির খুব পছন্দ ছিল। কল্পনায় ওই হাউস মেকারকে, ওই প্রতিবেশী গৃহবধূকে এই জায়গায় তিনি আঁকার চেষ্টা করছেন। বুঝতে পারছো কথাটা? মানে আরেকজনের বউ, সোজা কথায়, হ্যাঁ, আরেকজনের বউয়ের প্রতি দরদ ছিল কার? এই ভিঞ্চির। এই ভিঞ্চি ওনাকে লিখতে চাইছে, আঁকতে চাইছেন এই জায়গায়। এখন পর্যন্ত এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত যে উনি আসলে কে। যদিও এটাই ফাইনাল কথা এমন না, এটা নিয়ে প্রচুর রহস্য আছে। উদ্দীপকের চিত্রকর্মটির মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো। সৃষ্টিশীলতা। মোনালিসা চিত্রকর্মটিকে সোনার তরী কবিতার ধানের সঙ্গে তুলনা করা কতটা যুক্তিযুক্ত? অবশ্যই যুক্তিযুক্ত, কেন নয়? এটা কি ধরনের প্রশ্ন? সহজ কথা একদম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপক হলো এটুকু, একটা ছবি, তার বিবরণ আছে, কোন সময় আঁকা, ছবিটা কে আঁকছেন তার কথা আছে, এবং একটা কমেন্ট আছে এখানে। ছবিটি সারা বিশ্বে আজও সমান জনপ্রিয়, এটা সত্য কথা, মারাত্মক জনপ্রিয়। আমি কাউসার, আমার হয়তো ভালো লাগে না, আরেকজনের লাগবে না এমন না, লাগে, খুবই জনপ্রিয় ছবি এটা। এবং সত্যি বলতে অন্নদা শঙ্করের একটা লেখা আছে পারি নামে, পারি, ফ্রান্সের যে প্যারিস শহরটা আছে না, প্যারিস, এই প্যারিসকে বাংলায় কেউ কেউ কোথাও কোথাও পারি এই নামে ডাকে। আমাদের সময় 9-10 ছিল এই লেখাটা। ওই জায়গায় অন্নদা শঙ্করায় লিখছেন যে পৃথিবীতে অনেক জাতি অন্যান্য দেশ লুটপাট করার পরে ধন সম্পদ, টাকা পয়সা এগুলো লুটপাট করছে, কিন্তু ফরাসিরা এগুলো করে নাই। তারা লুটপাট করছে হচ্ছে শিল্পকর্মগুলো। তারাও যে লুটে না এমন না, বাট তাদের টার্গেট ছিল শিল্পকর্মের দিকে বেশি। ওরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস এভাবে নিয়ে এসে রাখছে আর কি, হ্যাঁ। এখন তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা, কারণ যিনি ছবি আঁকছেন লিওনার্দো দা ভিঞ্চি, ওনার বাড়ি হচ্ছে ইটালিতে। এবার বুঝছো? তো ইতালির চিত্রকরের আঁকা ছবি আছে ফ্রান্সের জাদুঘরে। আর কি ভাঙ্গা বলতে হবে না, বুঝে গেছো? আচ্ছা, উদ্দীপকের চিত্রকর্মটির মধ্য দিয়ে সোনার তরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সৃষ্টিশীলতা বা সৃষ্টিকর্ম বা মানুষের অর্জন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আমি লিখলাম সৃষ্টিশীলতা। আচ্ছা, এরপর আলোচনা করবা, এটা লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টিশীল কাজ। ভিঞ্চির আরও ছবি আছে, খবরদার, এটাই শেষ না, আরও ছবি আছে, এটার জন্য তিনি ফেমাস। ভিঞ্চির লেখাও আছে, যাই হোক। তো এটার মধ্যে দিয়ে সৃষ্টিশীলতা ফুটে উঠছে। এটা ভিঞ্চির কাজ, আর সোনার তরী কবিতায় কবির কাজ, তার শিল্প বা তার সৃষ্টিকর্ম বা তার কাব্য বা তার সাহিত্য। ওকে, পরেরটা, মোনালিসা এই চিত্রকর্মটিকে সোনার তরী কবিতার ধানের সঙ্গে তুলনা করা কতটা যুক্তিযুক্ত? 100% যুক্তিযুক্ত, 100%। কেন? কারণ সোনার তরী কবিতায় ধান তৈরি করেছিলেন কৃষক, রেখে গেছেন মাঝির কাছে, তিনি বিদায় হয়ে গেছেন। আর এখানে এই ছবিটা আঁকছেন মিস্টার ভিঞ্চি, রেখে গেছেন পৃথিবীর মানুষের কাছে, তিনি আর পৃথিবীতে নাই। সিম্পল। এটা ভিঞ্চির তোমার সৃষ্টিকর্ম, আর ধান হচ্ছে কৃষকের সৃষ্টিকর্ম। ভিঞ্চিও এটা নিয়ে যেতে পারে নাই, কৃষকও ধান নিয়ে যেতে পারে নাই। ভিঞ্চির সৃষ্টিকর্ম মহাকাল রূপে পৃথিবীর মানুষের কাছে আছে, আর কৃষকের সৃষ্টিকর্ম এই মাঝি বা মহাকাল রূপে আমাদের কাছে আছে। সো এটাকে অবশ্যই ধানের সঙ্গে তুলনা করা যেতে পারে। ধানের সঙ্গে তুলনা করাটা শতভাগ যুক্তিপূর্ণ, কোনো অসুবিধা নেই। তারপরে আসো, একটা বই থেকে নেওয়া হয়েছে, এটা নিচে সূত্র দেওয়া আছে, রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা, দীপিকা ঘোষ, বোধ, 7 আগস্ট 2018। 7 আগস্ট মানে 22শে শ্রাবণ। দেখো, রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা জীবনের আরেক নাম। জন্ম জন্মান্তরে যাত্রাপথে পরমাত্মীয়ের মতো নতুন নতুন জীবন পথের অনুসন্ধান দান করেছে। মরণ কখনো তাই মহাকালের মিলনদূত,
কবির মানস সরোবরের অনুভূতির বর্ণচ্ছটায় রহস্যময় আবরণ পড়ে বিশেষকে ছাড়িয়ে উঠেছে নির্বিশেষ। আবার পরোক্ষ নির্বিশেষ থেকে বিশেষ স্তরে নেমে এসে ব্যক্তি সত্তান্নে উপস্থিত হয়েছে প্রণয়নের অধিকার শ্যামকৃষ্ণ হয়ে। পাশ্চাত্যের লেখকদের সঙ্গে ভাবনার মিল থাকা সত্ত্বেও অন্য সব ক্ষেত্রে যেমন তেমনি মৃত্যু ভাবনার ক্ষেত্রে বিশ্বকবির মৃত্যু চেতনা একান্তভাবে একক। আমি জানি তোমরা এগুলো কিছুই বুঝো নাই, তেমন কিছু আমি বুঝাই দিব, ব্যাখ্যা করে দেবো, বুঝাই দিলে বুঝতে পারবা। তার আগে চলো মৃত্যু ভাবনা জিনিসটাকে আমরা একটু আমাদের অ্যাঙ্গেল থেকে দেখি। আমরা সবাই জানি আমরা মারা যাব নিঃসন্দেহে। এখন এই মৃত্যু জিনিসটাকে আমরা কে কিভাবে দেখি, দ্যাটস এ কোশ্চেন। বোঝো নাই? কেউ জানে যে, যেমন হুমায়ুন ফরিদ এক জায়গায় বলছে যে যেখান থেকে আমি পালাতে পারবো না সেটাকে আলিঙ্গন করাই শ্রেয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা হুমায়ুন ফরিদের মৃত্যু ভাবনা। আচ্ছা, আবার পৃথিবীতে এমন বহু মানুষ আছে কাচের ঘরের ভিতরে ঢুকে চিরকাল বাঁচতে চাইছে, এটা তার মৃত্যু ভাবনা। আবার জীবন সায়ান্নে যে মানুষটা জীবনকে আর বইতে পারে না, 90 বছর বয়স হয়ে গেছে, শ্বাস আসে আর যায়, সে স্রষ্টাকে বলে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, হে আমার রব আমি জীবনকে টানতে পারি না গো, আমি তোমারটাকে সাড়া দিতে চাই, তুমি আমাকে নিয়ে যাও না, আর কত, তাই না? আবার কেউ বা বলে না 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 আমি মরতেই চাই না, আমি পৃথিবীতে চিরকাল বাঁচতে চাই। এখন কথা হচ্ছে রবীন্দ্রনাথ মৃত্যুকে কিভাবে দেখছেন। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, এটা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ওই বইতে পাবা, ওনার শুরুর দিকের যৌবনকালের একদম প্রাথমিক দিকের লেখা। ওখানে লেখা আছে মরণ কবিতা, চাইলে পড়তে পারো। মরণ রে তুহু মম শ্যাম সমান, মরণ রে তুহু মম শ্যাম সমান, তুই আমার বন্ধুর মতো। মানে মরতে চাইছে শুরুর দিকে, এটা লম্বা কাহিনী আছে, সব ফাঁস করতে পারবো না, তো হৃদয় গঠিত ব্যাপার স্যাপার আর কি এখানে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের শুরুর দিকের মৃত্যু চিন্তার ব্যাপার ভাবনা। এই চিন্তা কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে। আরেকবার তিনি আরেক কবিতায় লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা বলা হয় এটাকে, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার নাম। ওখানে বলছেন আবার উল্টা কথা, বলছে আজকে রবির কর পশিল প্রাণের পর, মানে আজকে রবির কর, রবি মানে সূর্য, কর মানে আলো, রবির কর মানে সূর্যের আলো প্রাণের পরে পৌঁছেছে, মানে আমার প্রাণের উপরে এসে পড়ছে। নতুনভাবে, নতুন চিন্তায়, নতুন আনন্দে তিনি আবার জেগে উঠছেন। এখানে আবার জীবনকে অনুভব করার, জীবনকে এনজয় করার বা উপভোগ করার একটা তাড়না রবীন্দ্রনাথের মধ্যে আমরা দেখতে পাই। আবার আরেক কবিতায় গিয়ে তিনি প্রাণ কবিতায় লিখছেন, তোমাদের 9, 10 বোধহয় কবিতাটা ছিল, পাঠ্য ছিল না সম্ভবত। ওখানে গিয়ে আবার বলছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাহলে দেখছো, মানে রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনাটা ফ্লাকচুয়েট করছে সময়ের সাথে, বয়সের সাথে, অভিজ্ঞতার সাথে, রাগ অনুরাগ প্রেম বিরহের সাথে। সিম্পল, করতেই পারে। মানুষ কখনো মরতে চায়, কখনো বাঁচতে চায়, তাই না? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস পড়লে সেখানে দেখবা যে একটা লোক জীবন সায়ান্নে এসে তার জীবনে প্রেম আসছে, কিন্তু মাখো মাখো প্রেম, তখন তার বাঁচতে খুব ইচ্ছা হয়েছে, যদিও রোগে শোকে তার মৃত্যু খুব কাছাকাছি, তখন সে আক্ষেপ করে বলছে যে জীবনটা এত ছোট, এটা কোনো কথা, জীবন এত ছোট কেনে, জীবন এত ছোট কেনে, তার কি একটা উপলব্ধি। শেষ সময়ে প্রেম আসা তার জীবনকে যেন রাঙায় দিছে, কালারফুল করে ফেলছে, তখন সে বাঁচতে চাইছে, জীবনকে তার খুব ছোট মনে হয়েছে। তো দেখো, রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা জীবনের আরেক নাম, অর্থাৎ মৃত্যু ভাবনাটাই জীবনের আরেক নাম, মানে তার যে মৃত্যুর বিষয়ক যে চিন্তা ভাবনা, এটা যেন জীবনেরই একটা অন্য লেভেলের ফিলোসফি। জীবনকে যেন তার মৃত্যুর ভিতরে দেখেছেন। জন্মান্তরের যাত্রার পথে পরমাত্মের মতো নতুন নতুন জীবনপথের অনুসন্ধান দান করে সে, অর্থাৎ মৃত্যু চিন্তাটাই জীবন পথের নতুন অনুসন্ধান দেয়, জীবনকে ভিন্নভাবে আলাদা আলাদা ডাইমেনশনে চিনতে শেখায়। মরণ কখনো তাই মহাকালের মিলনদূত, অর্থাৎ মরণটা কখনো মহাকালের সাথে আমাদেরকে একাকার করে দেয়। কবির মানস সরোবরে অনুভূতির বর্ণচ্ছটায় রহস্যময় আবরণ পড়ে বিশেষকে ছাড়িয়ে উঠেছে নির্বিশেষ, অর্থাৎ উনি মৃত্যুকে এমনভাবে ফিল করছেন, তিনি তার জীবনের যে বর্ণচ্ছটা সেটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক লেভেলে, উন্নত লেভেলে নিয়ে গেছেন। আবার পরোক্ষ নির্বিশেষ থেকে বিশেষের স্তরে নেমে এসে জীবসত্তা দিয়ে উপস্থিত হয়েছেন প্রণয়নের অধিকার শ্যামকৃষ্ণ হয়ে। বলছে আবার সেখান থেকে ওরকম ফিলোসফিক্যাল জগৎ থেকে আবার বাস্তব বা বস্তু জগতে আবার চলে আসছেন, যেন অনেকটা প্রণয়নী রাধিকার শ্যামকৃষ্ণ হয়ে, অর্থাৎ কৃষ্ণের রূপ ধরে যেন চলে আসছেন। পাশ্চাত্যের লেখকদের সঙ্গে ভাবনার মিল থাকা সত্ত্বেও অন্য সব ক্ষেত্রে যেমন তেমনি মৃত্যু ভাবনার ক্ষেত্রেও বিশ্বকবির মৃত্যু চেতনা একান্তভাবে একক। বলছে ইউরোপিয়ান লেখকদের সাথে তার অনেক চিন্তা ভাবনার জায়গায় মিল আছে,
আবার পার্থক্য আছে মৃত্যুর চিন্তা ভাবনার ক্ষেত্রে। মৃত্যুকে, মরণকে ইউরোপিয়ান কবি সাহিত্যিকরা যেভাবে দেখছেন, যেভাবে জাজ করছেন, উনি সেভাবে জাজ করেননি। তার চিন্তায় তার মতো করে তিনি মরণকে দেখেছেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সোনারতরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তুলে ধরো। এরপরে হচ্ছে পরের প্রশ্ন, মৃত্যু নিয়ে উদ্দীপকের সঙ্গে সোনারতরী কবিতার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বিশ্লেষণ করো। এখন উদ্দীপকের সোনারতরী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সোনারতরী কবিতার মধ্যে দেখো, এই যে এখানে দেখো, আবার পরক্ষণে নির্বিশেষ থেকে বিশেষ স্তরে নেমে এসে ব্যক্তির সাথে উপস্থিত হয়েছে প্রণয়নী রাধিকার শ্যামকৃষ্ণে, অর্থাৎ মৃত্যুর ভিতর দিয়ে তিনি জীবনকে দেখতে চাইছেন। কখনো বাহ্যিক জগতের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে চাইছেন, কখনো আবার পৃথিবীর স্বাভাবিক জগতে ফিরে আসতে চাইছেন। পাশ্চাত্যের লেখকদের সঙ্গে ভাবনার মিল থাকা সত্ত্বেও অন্য সব ক্ষেত্রে যেমন তেমনি মৃত্যু ভাবনার ক্ষেত্রেও বিশ্বকবির মৃত্যু চেতনা একান্তভাবে একক, নিজের মতো করে মৃত্যুকে তিনি দেখেছেন, চিন্তা করেছেন। কবিতার কোন দিকটা ফুটে উঠছে? কবিতার ওই যে কৃষকের যে আকুতি, মহাকালের গর্ভে হারিয়ে না গিয়ে থাকার যে চিন্তা, এখন আমার লহ করুণা করে, সেই জায়গাটা এখানে ফুটে উঠেছে। তারপরে দেখো, মৃত্যু উদ্দীপকের সঙ্গে সোনারতরী কবিতার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বিশ্লেষণ করো। ডেফিনেটলি সোনারতরী কবিতার আলটিমেট দৃষ্টিভঙ্গি যেটা, সেটা এই, আমরা মরবো, আমরা পৃথিবীতে থাকবো না, শেষ পর্যন্ত আমাদের চলে যেতে হবে, মৃত্যু অবিনশ্বর, মৃত্যু চিরন্তন। বাট এইখানে উদ্দীপকের চিন্তার জায়গাটা তার উল্টা, তাই না, যেটা আমরা একটু আগে বললাম প্রয়োগে। তারপরে দেখো, জনৈক দরিদ্র লোককবি হরিপ্রসন্ন জীবনে অনেক লেখালেখি করেছেন, কিন্তু তার একটা বইও ছাপার অক্ষরে প্রকাশ পায়নি, যা মৃত্যুর প্রহর গুনতে থাকা অশীতিপর হরিপ্রসন্নের সবচেয়ে বড় অতৃপ্তি আর দুঃখের কারণ। একদিন এই কষ্ট বুঝতে পেরে তার অধ্যাপক ছেলে হরিপ্রসন্নের লেখা গীতি কবিতার একটি মুদ্রিত সংকলন গ্রন্থ বের করে পিতার হাতে দেয়। বইটি পেয়ে বৃদ্ধ হরিপ্রসন্নের আনন্দের সীমা থাকে না। লোককবি হরিপ্রসন্নের গীতি কবিতা গ্রন্থ আর কৃষকের সোনার ধানের মিল কোথায়? বৃদ্ধ মারা যাবে, কিন্তু তার বইটি থেকে যাবে কালের তরিতে, মন্তব্যটি বিশ্লেষণ করো। প্রশ্নটা একটু সহজ হয়ে গেছে, দেখি প্রশ্ন কি, উদ্দীপকটা কি? উনি লোক কবি, মানে গ্রামীণ মানুষের কবি, অনেক লেখালেখি করছেন, কিন্তু তার বই ছাপা হয় নাই, প্রকাশ পায় নাই। আর উনি এখন বয়স হয়ে গেছে, মৃত্যুর প্রহর গেছেন অশীতিপর। অশীতিপর মানে 80 বছরের বেশি হয়ে গেছে বয়স। তার অতৃপ্তি হচ্ছে, এটা তার দুঃখের কারণ, ওনার লেখা প্রকাশিত হয়নি। এটা একদিন এই কষ্ট বুঝতে পারছে তার ছেলে, এবং তার ছেলে প্রফেসর। তিনি তার লেখা গীতি কবিতার একটা মুদ্রিত সংকলন গ্রন্থ বের করছেন, অর্থাৎ লিখছেন। বাবা যেগুলো লিখছে এগুলো তিনি প্রকাশ করছেন, আর কি ছাপাইছেন, এনে পিতার হাতে দিয়েছেন। বইটি পেয়ে বৃদ্ধ হরিপ্রসন্নের আনন্দের সীমা থাকে না, উনি খুশি হয়েছে বাবা, এই তো। আচ্ছা, লোককবি হরিপ্রসন্নের গীতি কবিতার গ্রন্থ আর কৃষকের সোনার ধানের মিল কোথায়? এই গীতি কবিতার গ্রন্থটা পৃথিবীর মানুষের কাছে থেকে যাবে, এই সোনার ধানটাও তার কাছে থাকবে, এটা হচ্ছে মিল। অন্যভাবে তুমি যদি দেখো, এই হরিপ্রসন্নের সারা জীবনের রচনায় গীতি কবিতা, এটা তার অর্জন, সোনার ধান কৃষকের অর্জন, এইভাবে দেখাইতে পারো। অথবা দুটাকে একত্র করে দিয়েও তুমি জ্ঞানটা দিতে পারো। তার অর্জন পৃথিবীতে থেকে যাবে, তার অর্জন পৃথিবীতে থেকে যাবে। ঠিক আছে, দুইভাবে দিয়ে মিল দেখা দিতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে দেখো, বৃদ্ধ মারা যাবে মানে হরিপ্রসন্ন, কিন্তু তার বইটি থেকে যাবে কালের তরিতে, মন্তব্য বিশ্লেষণ করো। ডেফিনেটলি কবিতায় কৃষক হারিয়ে যাবেন, কালের গর্ভে বিলীন হয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তার ধান থেকে যাবে আমাদের কাছে, ঠিক না? তো কালের তরিতে থেকে যাবে তার বই, এটাও তো সত্য। দুটোর পাশাপাশি প্যারালাল লিখলে উত্তর হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে আসো পরের অংশ, মেঘদূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে মনে হচ্ছে। দেখি কি অবস্থা। আজ অন্ধকার দিবা, বৃষ্টি ঝড় জল, দিবা মানে দিন, অন্ধকার হয়ে গেছে। দুরন্ত পবন অতি আক্রমণে তার, অরণ্য উদ্যত বাহু করে হাহাকার, বিদ্যুৎ দিতেছে উকি ছিঁড়ি, মেঘবার খরতর বক্র হাসি শূন্যে বরসিয়া। উদ্দীপকের চিত্রিত প্রকৃতি সোনারতরী কবিতায় বর্ণিত পরিবেশ সঙ্গে এবার সম্পর্কিত ব্যাখ্যা করো। উদ্দীপকের সোনারতরী কবিতাকে কতটুকু উপস্থাপন করতে পেরেছে বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকের এখানে জীবন দর্শন নাই, প্রকৃতির কথা আসছে। আজই অন্ধকার দিবা মানে আজকের দিনটা অন্ধকার, বৃষ্টি ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। দুরন্ত পবন মানে দুরন্ত বাতাস, অতি আক্রমণে তার মানে বাতাসে আক্রমণ করেছে, অরণ্য উদ্যত বাহু করে হাহাকার। দুরন্ত পবন অতি আক্রমণে তার,
বাতাসের দুরন্ত আক্রমণে অরণ্য উদ্যত বাহ করে হাহাকার। এই যে গাছ অরণ্য হাহাকার করছেন, উপড়ে ফেলে দিচ্ছে এমন। বিদ্যুৎ দিতেছে উকি, ছিঁড়ে মেঘবার। মেঘ ছিঁড়ে বিচ্ছিন্ন করে বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে। খরতর বক্র হাসে শূন্য বরসিয়া। বলছে ব্যাপক তোমার হচ্ছে বর্ষণ হচ্ছে ইয়েতে, এই ঝড়ের ভিতর দিয়ে বক্র হাসি বা হাসি দেখা যাচ্ছে। এখন আসো, বলছে উদ্দীপকের চিত্রিত প্রকৃতি সোনারতরী কবিতায় বর্ণিত পরিবেশের সঙ্গে কিভাবে সম্পর্কিত। পরিবেশের সঙ্গে প্রতিকূল যে পরিবেশ, অর্থাৎ সোনারতরী কবিতায় যে আঁকা যে চিত্র প্রকৃতির আর এখানে যে চিত্র, এই দুই চিত্রই কিছুটা প্রতিকূল চিত্র। এই প্রতিকূলতার দিক বিবেচনায় দুটো কি একটা আরেকটার সাথে সম্পর্কিত। কিরকম? গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। ওখানে যে ছবি আঁকা হয়েছে ওটা কি? ওটা প্রতিকূল। মেঘে ঢাকা গ্রাম, খড় পরশা, ভরা নদী খুর ধারা, তারপরে বলা আছে তরু ছায়া মসিমাখা গ্রাম, বাঁকা জল খেলা করছে চারদিকে। ওখানে প্রকৃতি প্রতিকূল, এখানেও প্রকৃতি প্রতিকূল। এ হচ্ছে প্রতিকূলতার দিক থেকে সম্পর্কিত। উদ্দীপকের সোনারতরী কবিতাকে কতটুকু উপস্থাপন করতে পেরেছে? বলবো প্রকৃতির প্রতিকূলতার চিত্র অঙ্কনের দিক দিয়ে এর মধ্যে মিল আছে এবং কি বলছে কতটুকু উপস্থাপন করতে পেরেছে। প্রকৃতির প্রতিকূলতার চিত্র অঙ্কনের দিক দিয়ে উদ্দীপকটি কবিতাটিকে উপস্থাপন করতে পেরেছে। এখন পুরোটা না, আংশিক বলবো। হ্যাঁ, অবশ্যই আংশিক, কারণ জীবন দর্শনের তেমন কোনো কিছু আমরা এখানে পাই না, আমরা এখানে পাই প্রকৃতি। তো আংশিক উপস্থাপন করতে পেরেছে। তুমি এটা বলবা প্রকৃতির প্রতিকূলতার চিত্র অঙ্কনের দিক দিয়ে উদ্দীপকটি কবিতাটিকে, সোনারতরী কবিতাটিকে আংশিক উপস্থাপন করতে পেরেছে। ব্যাস। এরপরে কবিতায় কিভাবে আছে, এখানে কিভাবে আছে বলবা। আর কবিতায় কোন জিনিসটা বেশি আছে যেটা এইখানে নাই, এটা বললে তোমার আংশিকতা প্রমাণ হয়ে যাবে। কারণ কবিতায় জীবন দর্শনের কথা আছে, কবির কি বলে কৃষকের সোনার ধান নৌকায় তুলে দিয়ে কৃষকের হারিয়ে যাওয়ার কথা আছে, যেটা এখানে নাই। তাহলে কিভাবে আংশিক সেটা ম্যাচ করে যাবে। এরপরে আসো পরের অংশ, বাংলাদেশের জাতীয় কবি নিয়ে কথাবার্তা হবে এবার। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেম ও দ্রোহের কবি। নজরুল তার লেখনের মাধ্যমে বাঙালিকে সত্য সুন্দরের মতো উদ্বুদ্ধ করেছেন চিরকাল। তিনি মৃত্যুবরণ করেছেন 1976 সালে, অথচ এখনও তিনি বাঙালি জাতির কাছে বিদ্রোহের প্রতীক। তার কবিতা ও গান এখনও বাঙালির প্রতিদিনের শক্তির উৎস। এভাবেই তিনি মরেও অমর হয়ে আছেন আমাদের মাঝে। উদ্দীপকে সোনারতরী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেম ও দ্রোহের কবি। নজরুল তার লেখনীর মাধ্যমে বাঙালিকে সত্য সুন্দরের মতো উদ্বুদ্ধ করেছেন চিরকাল। তিনি মৃত্যুবরণ করেছেন 1976 সালে, অথচ এখনও তিনি বাঙালি জাতির কাছে বিদ্রোহের প্রতীক। তার কবিতা ও গান এখনও বাঙালির প্রতিদিনের শক্তির উৎস। এভাবে তিনি মরে অমর হয়ে আছেন। আচ্ছা, উদ্দীপক সোনারতরী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? সৃষ্টিকর্মের মাধ্যমে বেঁচে থাকা। আচ্ছা, পরের অংশটা দেখো, কীর্তিমানের মৃত্যু নেই, তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে বেঁচে থাকার জায়গাটা আমরা এখান থেকে রিলেট করি, বেশি ভালো হবে। আর এখানে বলবো যে কবিতা গান আমাদের কাছে চর্চিত হয়, বেঁচে আছেন, তাই না? তাহলে মানুষের সৃষ্টি অবিনশ্বর, মানুষের সৃষ্টির মূল্যায়ন হয়, এটা দিলাম, তাই না? সেই মানুষটার না বা সেই মানুষটাকে আমরা রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি। আর এখানে বলবা কৃত্রিমের মৃত্যু নেই, উদ্দীপক সোনারতরী কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিচার করে। এখানে বলবো যে সৃষ্টির ভিতর দিয়ে মানুষ বেঁচে থাকে, সৃষ্টির মাধ্যমে মানুষ বেঁচে থাকে বা অমরত্ব লাভ করে। ব্যাস, হয়ে গেল।
এখন আসো পরের অংশ। সেই দিন এই মাঠ কবিতা, হ্যাঁ, জীবনানন্দ দাশের কবিতা থেকে উদ্দীপক, 9 তোমরা পড়ছো এটা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্র তলে সেদিন দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী বেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। উদ্দীপকে সোনার তরী কবিতার কোন দিকে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত কবির আক্ষেপ সোনার তরী কবিতার শিল্প স্রষ্টার অসহায়ত্বের দিকটিকে কিভাবে উন্মোচিত করে বিচার করো। কবিতায় বলা হয়েছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, অর্থাৎ আমি যেদিন থাকবো না সেই দিন, পৃথিবীতে আমি চিরকাল থাকবো না সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, অর্থাৎ এই প্রকৃতি তার মতো করে চলবে। এই নদী নক্ষত্র তোলে সেদিনও দেখিবে স্বপ্ন, মানে নদীও তখন বইতে থাকবে আর কি। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, মূল্যবান স্বপ্নগুলো পৃথিবীতে কখনো বিনষ্ট হয় না। আমি চলে যাব বলে চালতা ফুলকে আর ভিজিবে না শিশিরের যে নরম গন্ধের ঢেউয়ে, এটা প্রকৃতির একটা চিত্র। চালতা ফুলে শিশির পড়বে, সে শিশিরের জলে ভিজবে, এটা চলতে থাকবে। লক্ষ্মী বেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, প্রকৃতির একটা চিত্র। লক্ষ্মী বেচা তার লক্ষ্মীটিকে গান শোনাবে, প্রকৃতির এই চিত্র ছিল, আছে, থাকবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, পৃথিবীতে যত মূল্যবান স্বপ্নগুলো আছে, দামি ইচ্ছাগুলো আছে, সেগুলো বিনষ্ট হয় না। এই কবিতার মূল বক্তব্য ছিল এটা, যে মানুষের তৈরি, মানুষের হাতে গড়া যত কিছু আছে এগুলো টুডে টুমোরো ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষের সৃষ্টিটার ধ্বংস হয়ে গেলেও, মানুষের হাতে তৈরি সভ্যতা ধ্বংস হয়ে গেলেও প্রকৃতি অবিনশ্বর, মানুষের স্বপ্ন অবিনশ্বর, এটা বহমান বইছে চলবে। আচ্ছা, উদ্দীপকের সোনার তরী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে আলোচনা করো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এর মানে প্রকৃতির নিরন্তরতা, প্রকৃতির নিরন্তরতার এই দিকটা প্রতিফলিত হয়েছে নিঃসন্দেহে। এরপরে আসো উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত কবির আক্ষেপ সোনার তরী কবিতার শিল্প স্রষ্টার অসহায়ত্বের দিকটিকে কিভাবে উন্মোচিত করে। উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত আক্ষেপ, আক্ষেপ কোনটা, সেদিন আমি থাকবো না প্রকৃতিতে সবকিছু থাকবে। সোনার তরী কবিতার শিল্প স্রষ্টার অসহায়ত্ব, অর্থাৎ কবির অসহায়ত্ব, এটাকে কিভাবে উন্মোচিত করে। এখানেও বলা হয়েছে যে আমি যেদিন থাকবো না সেই দিনও সবকিছু হবে, প্রকৃতির মাঝে সবকিছুই চলবে। আর সোনার তরী কবিতার শিল্প স্রষ্টা কবির অসহায়ত্ব এটাই যে আমি তো থাকবো না সোনার ধান নিয়ে, মহাকালের গর্ভে আমি বিলীন হয়ে যাব, কিন্তু প্রকৃতির সবকিছু বহমান থাকবে, বইতে থাকবে, চিরকাল থাকবে, জাগরুক থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আসো কুসংস্কারাচ্ছন্ন সমাজ উদ্দীপক, দেখি কি অবস্থা। এরপর দেখো, কুসংস্কারাচ্ছন্ন সমাজে বাঙালি নারীদের যিনি অন্ধকারের বহুভেদ করে আলোর পথে উদাত্ত আহ্বান জানান, তিনি হলেন বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, সমাজ সংস্কারের উদ্দেশ্যে তিনি কলম ধরেছিলেন, সংস্কারের সে চেষ্টা তাকে প্রতিষ্ঠিত করেছে তীক্ষ্ণ ঋজু গদ্য লেখক এবং সমাজ সচেতন সাহসী সাহিত্যিক হিসেবে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার কৃতকর্মের জন্য আজও আমরা তাকে স্মরণ করি। উদ্দীপকের কোন দিকটির সঙ্গে সোনার তরী কবিতার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। রোকেয়াকে স্মরণ করে তার কৃতকর্মের জন্য সোনার তরী কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অতি সহজ প্রশ্ন, উদ্দীপকের কোন দিকটির সঙ্গে সোনার তরী কবিতার সাদৃশ্য আছে। এখন সাদৃশ্য দুই দিক থেকে খোঁজা যায়, এখানে তার কাজ এবং এখানে তাকে স্মরণ করা, তাই না? তো আমরা কাজের কথা এখানে বলবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা বলবো উদ্দীপকের কোন দিকটির সঙ্গে সোনার তরী কবিতার সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। উদ্দীপকে রোকেয়ার কাজের মাধ্যমে স্মরণীয় হওয়ার বিষয়টির সাথে সোনার তরী কবিতার সাদৃশ্য আছে, ব্যাস। ওকে, ঠিক স্মরণীয় হওয়ার কথা তুমি যদি নাও আনো, কর্মময় জীবনের কথা বলতে পারো। রোকেয়াকে স্মরণ করি তার কৃতকর্মের জন্য, সোনার তরী কবিতার আলোকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করা। হ্যাঁ, রোকেয়াকে আমরা তার কাজের জন্যই মনে রাখি,
তার জীবনের যত আমাদের নারী জাগরণ থেকে শুরু করে সমাজ উন্নয়নমূলক যত তার কাজ আছে তার জন্য তিনি আমাদের কাছে সমাদৃত। তো রৌকেয়াকে স্মরণ করে তার কৃতকর্মের জন্য সোনার তরী কবিতার আলোকে যদি তুমি এটা বিশ্লেষণ করো, সোনার তরী কবিতা তো আমরা কৃষককে, কবিকে আমরা স্মরণ করি তার কাজের জন্য, তার সৃষ্টিকর্মের জন্য, সিম্পল। এরপরে আসো আমরা এবার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে একটু কথাবার্তা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? চারিদিকে বাঁকা জল কি করছে, সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে, সবগুলি বোর্ড কোশ্চেন এবং খুব কঠিন কিছু না। দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? বিশ্বভারতী। বিশ্বভারতী এটা একটা ইউনিভার্সিটি, এটা উনি প্রতিষ্ঠাতা। তোমাদের বইতে বলা আছে নিজে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে এগুলোকে পছন্দ করতেন না আর কি, কিন্তু তারপরে তিনি কি করেছেন, মানুষের জন্য এটা প্রতিষ্ঠা করেছেন। শান্তিনিকেতন এগুলোর তিনি প্রতিষ্ঠাতা। চারিদিকে বাঁকা জল কি করছে? আচ্ছা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা বলা আছে, চারিদিকে বাঁকা জল খেলা করছে। সোনার তরী কবিতায় কোন মাসের কথা উল্লেখ করা আছে? ওখানে থেকে বলা আছে এরকম, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি। তাহলে শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে কবিতাতে। আচ্ছা, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তোমাদেরকে ভাই বলছিলাম বেসিক ছন্দ আছে তিনটা, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত আর মাত্রাবৃত্ত। এর বাইরে আবার এগুলোর অনেকগুলো সাব ডিভিশন আছে, তার মধ্যে মাত্রাবৃত্ত ছন্দে লেখা এই কবিতা। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 15 বছর বয়সে। এবং কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল, এটা মাথায় রাখবা। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ করা আছে? বর্ষা। গগনে গরজে মেঘ ঘন বরষা এরকম বলা আছে, বরষা, ঘন বরষা। বর্ষা কথাটা এইভাবে লেখা আছে হসন্ত দিয়ে, 3 মাত্রা করে, এখানে 2 মাত্রা, ওটা 3 মাত্রা। সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান সৃষ্টিকর্মের প্রতীক, কারণ কৃষকের উৎপাদিত ধান কৃষক রেখে গেছেন পৃথিবীতে, কৃষক ধান রেখে যাওয়াটা আর কবির সৃষ্টিকর্ম রেখে যাওয়াটা, ঠিক আছে? তাহলে সোনার ধান কিসের প্রতীক? কবির সৃষ্টিকর্মের প্রতীক। আমি একলা, এখানে আমি কে? আমি হচ্ছে নিঃসঙ্গ কৃষক, নিঃসঙ্গ কৃষক। তুমি এটাও বলতে পারো এখানে আমি বলতে রূপকার থেকে কবিকে বোঝানো হয়েছে, যে উত্তর তো দুটোই ঠিক। তুমি নিঃসঙ্গ কৃষক নিলেও ঠিক, কবি নিলেও ঠিক, কোনটা নিলে বেটার? দুটো নিলে বেটার। আমি একলা, এখানে আমি কে, দুটো নিতে পারো, তবে এটা নিলে মনে হয় বেশি সুন্দর হবে। এখানে আমি বলতে রূপকার থেকে কবিকে বোঝানো হয়েছে, এভাবে উল্লেখ করে দিবা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় কত সালে? আচ্ছা, 15 বছর বয়স। এর মানে হলো ওনার জন্ম ছিল কততে? 1861 ওনার জন্ম না, 1861 জন্ম, এখানে 15 যোগ করো, 71, 10, 72, 73, 74, 75, 76, তাহলে 1876 সালে প্রকাশিত হয়। 15 বছর বয়স যেহেতু বলছে, হিসাব মিলে গেল 1876 সাল। সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেতা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে। আমারই সোনার ধান কুলেতে এসে, যে সোনার ধান নিয়ে যেতে বলছেন, আমারই সোনার ধান কুলেতে এসে। ওকে, সোনার ধান নিয়ে যেতে বলছে। ওকে, তারপরে আসো, সোনার তরী কবিতায় উল্লিখিত মাঝি কিসের প্রতীক? সোনার তরী কবিতার পূর্ণ পর্ব কত মাত্রা? সোনার তরী কবিতায় নৌকা ও মাঝি কিসের প্রতীক? নিরুপায় ঢেউগুলি কোথায় ভাঙে? কাকে দেখে কৃষকের পরিচিত মনে হয়েছে? খরপরশা শব্দের অর্থ কি? ইত্যাদি ইত্যাদি। দেখি, সোনার তরী কবিতায় উল্লিখিত মাঝি কিসের প্রতীক? মাঝি মহাকালের প্রতীক, কারণ মহাকাল সৃষ্টিকে ধারণ করে স্রষ্টাকে না, তাহলে মাঝি ধান ধারণ করছে, কাকে না? কৃষককে না। সোনার তরী কবিতায় পূর্ণ পর্ব কত মাত্রা? 8 মাত্রার, অপূর্ণ পর্ব 5 মাত্রার। এই যে 8 আর 5 লেখাই আছে। গগনে গরজে মেঘ ঘন বরষা, দেখো গ গ নে গ র যে মেঘ, এই যে 1 2 3 4 5 6 7 8, এটা 8 মাত্রার। সোনার তরী কবিতায় নৌকা ও মাঝি কিসের প্রতীক? আবার একই কোশ্চেন, মহাকালের প্রতীক। ওকে, নিরুপায় ঢেউগুলি কোথায় ভাঙে? কবিতায় বলা আছে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে।
তাইলে তুমি বলবা ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধার, শরৎতরী কবিতার ঢেউগুলি ভাঙে দু ধারে বা নদীর দুই ধারে, যেভাবেই লিখো। কাকে দেখে কৃষকের পরিচিত মনে হয়েছে? মাঝিকে। এটা জ্ঞানমূলকে যেমন এখানে আসছে এইভাবে, এটা অনুধাবনে ব্যাপক আসার সুযোগ আছে এবং আসে। সেটা কেমন? যে মাঝিকে কৃষকের পরিচিত মনে হয়েছে কেন? মাঝিকে কৃষকের পরিচিত মনে হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যখন বিপদে থাকি, আমরা যখন সমস্যায় পতিত হই, তখন একদম চির অপরিচিত কোনো মানুষকে আমাদের কাছে পরিচিত বলে মনে হয়। সমস্যা সংকুল কৃষক তার অর্জিত সে যে ফলাইলো যে সোনার ধান, এটা এখন কি করবে, এখান থেকে এটা নিয়ে যাওয়ার মতো কায়দা তার কাছে নাই। যখন কৃষক নিরুপায়, তখন দেখলো মাঝি আসতেছে নৌকায় করে, তখন নৌকার মাঝিকে দেখে তার পরিচিত মনে হয়েছে, যেহেতু সে সমস্যা সংকুল। এভাবে উত্তর দিতে পারবা। এরপরে খরপরসা শব্দের অর্থ কি? খরপরসা একদম পরিষ্কার হয়ে যায়, বলা আছে ভরা নদী খুর ধারা খরপরসা। তো খরপরসা মানে হচ্ছে বল্লমের মতো ধারালো, বল্লমের মতো ধারালো। শূন্য নদীর তীরে কে পড়ে রইল? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। রহিনু পড়ি ফার্স্ট পারসন উত্তম পুরুষে, আমি পড়ে রইলাম, মানে কৃষক পড়ে রইল বা কবি পড়ে রইল। তাহলে শূন্য নদীর তীরে কে পড়ে রইল? কৃষক, নিঃসঙ্গ কৃষক একা শূন্য নদীর তীরে পড়ে রইল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে জন্মগ্রহণ করেন, 25শে বৈশাখ। আর বঙ্গাব্দ যদি লেখো বঙ্গাব্দের মতো করে বলবা 1268, 1348, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, যেভাবে খুশি। 7 মে, 7 আগস্ট। ওকে, তারপরে আসো শূন্য নদীর তীরে মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা? দেখো তো, মাত্রাবৃত্ত ছন্দে 1 2 3, জফলাটা এক মাত্রা আর কি, জ 4 5 6 7 8, এটা 8 মাত্রা। সোনারতরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সোনারতরী কবিতা সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এটা ওই বইয়ের নাম কবিতা, বুঝছো? মানে এটা একটা বইয়ের নাম, বইতে আবার এই নামে কবিতাও আছে। যেমন ধরো বলাকা একটা বইয়ের নাম, ওই বইতে আবার বলাকা নামে একটা কবিতাও আছে। তুমি বলবা সোনারতরী কবিতাটি সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা, বাস। কাকে দেখে কবির পরিচিত মনে হয়েছে? মাঝিকে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কোন তারিখে জন্মগ্রহণ করেন? 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কি? এখন তুমি কোন কবিতার কনটেক্সটে বলবা সেটার উপর ডিপেন্ড করে মূল সুর কি। তারা বলবো মানুষ ও প্রকৃতি, এভাবে বলে দেবা, তালি হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? বিশ্বভারতী। বলছি, প্রথম কাব্যগ্রন্থ কত বছর বয়সে প্রকাশিত হয়? 15 বছর। প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। এখন তুমি গীতাঞ্জলি লিখতে হবে, কিন্তু মূল সত্য হচ্ছে সং অফারিংস। এটার ব্যাখ্যা ভাইয়া তোমাদেরকে বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় ফ্রি ক্লাসও আমরা দিয়েছি, এগুলো দেখবা ইউটিউবে আছে। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্বনদিত সং অফারিংস। গীতাঞ্জলিতে 157টা কবিতা আছে, সং অফারিংসে 103টা আছে। গীতাঞ্জলির 157 থেকে 50টা, আর সানাই, নৈবেদ্য, খেয়া, শিশু ভোলানাথ এগুলো থেকে বাকি 53টা, ইংরেজি করে 103টা এই সং অফারিংসে রাখা হয়েছে। আর ইংরেজি সং অফারিংসের জন্য তিনি নোবেল পাইছেন। গীতাঞ্জলি বলে চালাই কেন? কারণ সং অফারিংসের 103টার মধ্যে 50টা গীতাঞ্জলি থেকে। আর গীত আর অঞ্জলি কথাটাকে ভাঙলে, গীত মানে গান, অঞ্জলি মানে প্রার্থনা, দোয়া, এরকম করে হাত রাখা। সং মানে গান, আর অফারিংস মানে যে দোয়া, হাত রাখা, মোনাজাত করা, অর্থাৎ বাংলাটার হুবহু হলো ইংরেজি এই শব্দটা। এই জন্য আমরা গীতাঞ্জলি বলে চালাই, বাট সত্য হচ্ছে ওইটা আমি যেটা বলছি। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্ব-অনূদিত সং অফারিংসের জন্য তিনি নোবেলটা পাইছেন। কত সালে নোবেল পুরস্কার পান? নোবেল পাইছেন হচ্ছে 1913 সালে। গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে 1910, আর সং অফারিংস 1912। নোবেল পাইছেন 13 সালে। এরশোদের মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোবেল পান কে? রবীন্দ্রনাথ। আমরা জানি, বইতে বলা আছে এটা। বাংলা ছোটগল্পের পথিকৃৎ কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন জাতীয় গ্রন্থ? বিসর্জন হচ্ছে নাটক। এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন আসতে পারে। বিসর্জন নাটক। ধান কাটার সময় খেতে কতজন লোক ছিল? একখানি ছোট ক্ষেত, আমি একেলা, মানে একজন লোক ছিল। একজন কে? একজন কৃষক নিজে। ভরা নদীর স্রোত দেখতে কেমন? ভরা নদী খুর ধারা খর পরশা। খুর ধারা, ভরা নদীর স্রোত খুরের মতো ধারালো। লিখে দিচ্ছি, ভরা নদীর স্রোত কেমন?
ভালো ভালো প্রশ্ন সব, হ্যাঁ। খুরের মতো ধারালো, ভরা নদীর স্রোত খুরের মতো ধারালো। ধান কাটার সময় কি এলো? কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, বর্ষাকাল চলে আসলো। সোনার তরী কবিতায় কতখানি ক্ষেত ছিল? একখানি ছোট ক্ষেত আমি একেলা, একটা ক্ষেত ছিল, একটা। ধান ক্ষেতের আকৃতি কিসের মতো? দ্বীপের মতো, দ্বীপ সদৃশ। ছোট, দ্বীপ সদৃশ বলবা বা ছোট, এটা দেখতে বড় না। একখানি ছোট ক্ষেত আমি একেলা, দ্বীপ না বলে যদি তুমি ছোট দিয়ে অ্যান্সারটা দাও তাহলে আরও সুন্দর হয়, কোনো অসুবিধা নেই। সোনার তরী কবিতার কৃষকের ছোট ক্ষেতের চারিদিকে কি খেলা করছে? বাঁকা জল খেলা করছে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। সোনার তরী কবিতায় কি মেঘে ঢাকা ছিল? আকাশ মেঘে ঢাকা ছিল। ও গ্রামখানি মেঘে ঢাকা, সরি, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। গ্রামখানি মেঘে ঢাকা ছিল। তারপরে আসো, কবিতার দূরবর্তী গ্রামটির কোন সময়ের দৃশ্যপট তুলে ধরা হয়েছে? সকালবেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এই যে প্রভাত বেলা, হ্যাঁ। তো তুমি সকাল বা প্রভাত যেভাবে লিখো হয়ে যাবে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? কাকে বলা হয়েছে? বলা হয়েছে মাঝিকে। সম্বোধনের পরে কমা বসে, এই জন্য ওগোর পরে কমা। কৃষককে ওগো বলে সম্বোধন, কৃষক ওগো বলে কাকে সম্বোধন করেছেন? মাঝিকে। আচ্ছা, কৃষক মাঝিকে কোথায় তরি ভেড়ানোর কথা বলেছেন? বারেক ভিড়াও তরি কুলেতে এসে, নদীর কুলেতে ভেড়ানোর কথা বলেছেন। সোনার তরী কবিতায় ঘনমেঘ কি ঘিরে ঘোরাফেরা করে? শ্রাবণ গগন। খুরধারা কি? খুরের মতো ধারালো, যদি শব্দের ব্যাখ্যা দাও। আর মূলত খুরধারা বলতে বোঝানো হয়েছে স্রোতকে, তো স্রোতের ব্যাখ্যা দিলে সেভাবে তুমি বলবা ভরা নদীর স্রোতকে খুরের মতো ধারালো বলে ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। থরে ভিতরে শব্দগোছের অর্থ কি? স্তরে স্তরে। ধান সাজাইছে আর কি নৌকার উপরে, ধান ধান ধান, একটার উপরে একটা, একটার উপরে একটা, স্তরে স্তরে সাজানো হয়েছে, এটা। এরপর অনুধাবন। এতক্ষণ ধরে আমরা জ্ঞান এবং সৃজনশীল প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এমনভাবে আলোচনা করে আসছি, আশা করি অনুধাবনের ম্যাক্সিমাম জায়গা আমরা অলরেডি কভার করে ফেলেছি। আচ্ছা, তারপরও দেখি কি অবস্থা এখানে আছে, প্রশ্নগুলোর দিকে একটু তাকাও। কুলে একা বসে আছি নাহি ভরসা, কবির এমন অনুভূতির কারণ কি? বর্ষাকাল, শূন্য, উনি একা, ফসল ফলাইছেন, তিনি সেখানে একা ছিলেন, ধান কি করবেন, কিভাবে নেবেন তিনি বুঝতে পারতেছিলেন না, এই জন্য তিনি বলেছেন তার কোনো ভরসা নাই। নিঃসঙ্গতার কারণে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ব্যাখ্যা করো। কৃষকের উৎপাদিত সমস্ত ফসল মাঝিকে ডেকে নিয়ে এসে কৃষক যখন নৌকায় তুললেন, তারপরে কৃষক নিজেও নৌকায় উঠতে চাইলেন, কিন্তু মাঝি তাকে উঠতে দিল না, বলল সেখানে ঠাঁই নেই। একথা বলে মাঝি কি করলো? তার ফসল নিয়ে চলে গেল। আর কৃষক নিঃসঙ্গ অবস্থায় মহাকালের গর্ভে বিলীন হওয়ার জন্য অপেক্ষা করলো। এই না কথাটা রূপক অর্থে সৃষ্টিশীল কবি তার সৃষ্টি সম্ভার পৃথিবীর কাছে দিয়ে মহাকালের পথে যাত্রা করলেন। চারিদিকে বাঁকা জল করিয়েছে খেলা ব্যাখ্যা করো। নদীর প্রতিকূলতাকে বোঝানো হয়েছে। জীবন নামের যে নদী, সেখানকার যে প্রতিকূল অবস্থা, সেখানকার বাঁকে বাঁকে যে রিস্ক থাকে, ঝুঁকি থাকে, সেটাকে ফুটায় তোলা হয়েছে এখানে। সকলে দিলাম তুলে থরে ভিতরে ব্যাখ্যা করো। সমস্ত ধান কৃষকের সবকিছু নৌকার মধ্যে স্তরে স্তরে সাজায় দেওয়া হয়েছে। এরপরে দেখে যেন মনে হয় চিনি উহারে বুঝিয়ে লেখো। একটু আগে ব্যাখ্যা করেছি কেন পরিচিত মনে হয়েছিল মাঝিকে। সোনার তরী কবিতায় কবির যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা করো। কবির জীবন দর্শনের মূল বক্তব্যটা এখানে এটাই যে আমরা আমাদের কাজগুলোকে পৃথিবীর মানুষের কাছে দিয়ে পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাব। আমরা মানুষরা পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকবো না। এই পৃথিবী অবিনশ্বর, আমরা নশ্বর, আমাদের কাজ আমরা রেখে চলে যাব। ভরা নদী খুর দ্বারা বলতে কি বুঝিয়েছেন? ভরা নদীতে খুরের মতো ধারালো স্রোত। এরপর রূপকার্থে জীবনের প্রতিকূলতা। শূন্য নদীর তীরে রোহিণীপুরুক তীরে ব্যাখ্যা করো। কৃষক তার সমস্ত সোনার ধান মাঝির নৌকায় তুলে দিলে মাঝি সেই ধান নিয়ে চলে গেছে, কৃষককে তার নৌকার মধ্যে আর নেয় নেই। নিঃসঙ্গ কৃষক সেখানে মহাকালের গর্ভে বিলীন হওয়ার জন্য অপেক্ষা করে, এই জন্য বলা হচ্ছে শূন্য নদীর তীরে রোহিণীপুরী। এরপরে আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। এই কৃষক আসলে ধান ফলাইছে, ধান আসলে মাঝির না। এখন যখন কৃষক বলছে যে তুমি আমার ধানটাকে নৌকায় নাও, তারপরে যারা খুশি তাকে বিলিয়ে দিও, কোনো অসুবিধা নেই, এই কথার দ্বারা মাঝি এই ধানের মালিকানায় যেন ভাগ বসায় ফেলছে।
অর্থাৎ আমরা একসময় আমাদের অর্জনটাকে আমাদের কষ্ট দিয়ে শ্রমে ঘামে তৈরি করি, কিন্তু একসময় সেটার উপরে আমাদের আর অধিকার থাকে না, এটা পৃথিবীর হয়ে যায়, মহাকাশ সেটাকে গ্রাস করে ফেলে। ধান কাটা হলো সারা বলতে কি বুঝিয়েছেন? ধান কাটা শেষ হয়ে গেছে এটা বুঝিয়েছেন, অর্থাৎ কর্মময় জীবনের কাজের পরিসমাপ্তি। যাহা লয়ে ছিনু ভুলে বলতে কি বোঝানো হয়েছে? ছিনু মানে ছিলাম, আমরা জীবনে কাজ করি, কাজ নিয়ে ব্যস্ত থাকি, একসময় সেটা পৃথিবীর কাছে দিয়ে আমরা চলে যাই। মানে ফাইনাল কথা হচ্ছে এখানে বোঝানো হয়েছে কৃষক সমস্ত কিছু কষ্ট করে এখানে উপার্জন করেছেন এবং এগুলো নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। কবিতাটিতে পরপার বলতে মূলত কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। বলছে মূলত কি বোঝানো হয়েছে, এক কথায় শেষ। মূলত জীবন নদীর ওই পার, আমি এখানে, এটা ওই পারে, মানে মৃত্যু, অবিনশ্বর সেই দিকের প্রতি যাত্রা। চারিদিকে বাঁকা জল, চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো। ফ্যান্টাস্টিক কোশ্চেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। দেখো একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। জীবনের আমাদের যে স্বাভাবিক জীবন দর্শন বা ফিলোসফির জায়গা থেকে তুমি যদি চিন্তা করো, আচ্ছা এটা কি তুমি বলতে পারো যে আমাদের লাইফ খুব মসৃণ, খুব দারুণ, এখানে সব কিছু আমরা চাইলেই পাই? ব্যাপারটা কি এমন? আমাদের অ্যাচিভমেন্টগুলো খুব সিম্পলি আমাদের কাছে চলে আসে না। প্রতিকূলতার সমস্ত কিছুকে ফাইট দিয়েই আমাদেরকে কী করতে হয়? আমাদের অর্জনগুলো তৈরি করতে হয়। তো চারিদিকে বাঁকা জল প্রকৃতপক্ষে জীবনের প্রতিকূলতা, জীবনের প্রতিকূল পরিস্থিতিকে এখানে মিন করে, ইন্ডিকেট করে। কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো। প্রকৃতির প্রতিকূলতা, এটা একটু আগে বলে আসছি তোমাদেরকে ভাইয়া। প্রতিকূল মানে প্রকৃতি সবসময় আমাদের প্রতিকূলে থাকে, অনুকূলে থাকে না। তার সাথে লড়াই করে, ফাইট করে, কষ্ট করে, শ্রমে ঘামে রক্তে আমাদেরকে জীবনের অর্জনসমূহকে তৈরি করে নিতে হয়। সোনার তরী কবিতা সোনার ধান প্রতীকে কবি কি বুঝিয়েছেন? দেখো কবি কি বুঝিয়েছেন, কবির সৃষ্টিকর্ম কি বুঝিয়েছেন। কবির সৃষ্টিকর্ম, আর তোমাদের কবির সৃষ্টিকর্ম কত বিশাল সেটা তোমাদেরকে বারবার ভাইয়া বলছি আজকের ক্লাসেও, তাই না? রবীন্দ্র সাহিত্যের সাইজ কত বেশি। তরীটিকে কেন সোনার তরী বলা হয়েছে? আমার খুব মজার, আগ্রহের, পছন্দের। আমি যখন একাডেমিকে এটা পড়াই এই কবিতা, আমি প্রথমেই ছেলেবেলাতে জিজ্ঞাসা করি যে তোরা বল এটারে সোনার তরী কেন বলছে। লোহার তরী বললে অসুবিধা কী ছিল? রূপার তরী বললে, কাঠের তরী বললে, স্টিলের তরী বলতে পারতো তো, সোনার তরী কেন? সোনার তরী বলার কারণটা হচ্ছে এই, দেখো আমরা যারা মুসলমান আমরা সহজে বুঝবো এটা। আমরা মদিনাকে সোনার মদিনা বলি, খেয়াল করে দেখো। কথা হচ্ছে আমরা সোনার মদিনা বলি কোন অর্থে? মদিনার রাস্তাঘাট, বিল্ডিং সমস্ত কিছু কি স্বর্ণে বানানো এই অর্থে? না, এই অর্থে না। সোনার মদিনা বলি, মদিনা আমাদের কাছে পরম আকাঙ্ক্ষিত আরাধ্য একটা জায়গা, সবচেয়ে অনুরাগের ভালোবাসার জায়গা মুসলমানের কাছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘুমাচ্ছেন। সো রাসূলের কারণে, রাসূলের প্রেমের কারণে মদিনা আমার কাছে পরম আকাঙ্ক্ষিত, পরম আরাধ্য। এই জন্য ভালোবাসে আমরা সোনার মদিনা বলি। বাবা মা মুরব্বীরা যখন আমাদেরকে, আমরা যখন ছোটোদেরকে সোনা বাবা সোনা মা এমন করে ডাকি, এর মানে কি? আমার বাবা আমার সোনা বাবা বলার অর্থ কি? আমার সারা শরীর স্বর্ণে বানানো এমন কিছু না, দামি, মূল্যবান, আকাঙ্ক্ষিত, পরম আরাধ্য ইত্যাদি ইত্যাদি। তো সোনার তরী বলার মূল কারণ এটাই। কৃষক নিঃসঙ্গ, ধান ফলাইছেন, ধান কাটছেন, চারদিকের অবস্থা খারাপ, এখন সেখান থেকে তিনি মুভ করবেন কিভাবে? তার অর্জিত ফসল তো নষ্ট হয়ে যাবে, নৌকা দরকার। ওই সময় তিনি নৌকা দেখলেন, সেই নৌকা তার কাছে পরম দামি, আরাধ্য, আকাঙ্ক্ষিত, ওটাই সোনার তরী। তাহলে সোনার তরী কথাটা ব্যবহার করার মূল কারণ এটাই, পরম আকাঙ্ক্ষিত, দামি, আরাধ্য, এই অর্থে তরীটাকে সোনার তরী বলা হয়েছে। এবং কোন সময় তরী আসছিল বুঝে দেখো, তাই না? তখন তো লোহার তরী বলার চান্স নাই, অতি আকাঙ্ক্ষিত ভালোবাসার তরী। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী বলতে কি বোঝানো হয়েছে? ধান, কৃষকের উৎপাদিত ধান যখন নৌকার মধ্যে তোলা হয়েছে, ওখানে স্তরে স্তরে ভরা হয়েছে, তখন নৌকাটা ফুলফিল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তখন কৃষক যখন উঠতে চাইছে, মাঝি তখন অবস্ট্রাগল করছে, বলছে না এখানে জায়গা নাই, সোনার তরী ভরে গেছে, অর্থাৎ তোমার সৃষ্টিকর্মে আমি পরিপূর্ণ হয়ে গেছি, আর তোমার লাগবে না, তোমার সৃষ্টিকর্ম আমার কাছে থাকলেই চলবে। সোনার তরী কবিতার কৃষকের অসহায় অবস্থার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন এটা যে আমরা জীবনে কষ্ট করে ফসল ফলাই, আমাদের জীবনের অ্যাচিভমেন্ট থাকে, অর্জন থাকে, কিন্তু একটা সময় সেটা আমরা মহাকালের কাছে তুলে দিয়ে, অর্পণ করে দিয়ে, সঁপে দিয়ে আমরা নিজেরা মহাকালের গর্ভে বিলীন হয়ে যাই। এখানে ছোটো ক্ষেত্রে আমি একালা ব্যাখ্যা করো, এটা মনে একটু আগেও বলছি
যে কৃষক তার জমিতে একা ছিলেন, উনি একাই ফসল ফলাইছিলেন, ক্ষেত ছোট, মানে আমাদের জীবনের যে কর্মক্ষেত্র, আমাদের যে পরিধি সেটা খুব সামান্য, আর সেখানে আমাদের অর্জনও থাকে খুব যে বেশি এমন না, বাট আমরা একাই সেটা করি এবং সেটা পৃথিবীর কাছে দিয়ে চলে যাই। সোনারতরী কবিতা কৃষক ধান নিয়ে কুলে বসেছিলেন কেন? নিরুপায় ছিলেন তিনি। কৃষক ধান নিয়ে কুলে বসে না থাকার তো উপায় নেই, সাত রাত আর ধান নিয়ে আসতে পারবে না, এটা লিখতে পারবা? উনি ছিলেন নিরুপায়, যেহেতু তিনি ধান ফলাইছেন, ধান কাটছেন, কাটার পরে তিনি সেখান থেকে ধান নিয়ে আসতে পারতেছিলেন না, তার তরি দরকার ছিল, এর জন্য উনি বসেছিলেন। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে বলেছি, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে ব্যাখ্যা করো, এটাও বলেছি, এগুলো চলে আসছে আগের আলোচনায়। প্রকৃতির প্রতিকূলতার সমস্ত কিছু এখানে বলবা। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কৃষক কেন এরূপ বলেছেন? কৃষক যখন দেখলেন মাঝি নৌকা নিয়ে আসতেছে, তখন তিনি মাঝিকে ডাকলেন যে তুমি কোথায় যাও, কোন দিকে চলে যাও, ওইদিকে যেও না, আমার দিকে আসো, তোমাকে আমার প্রয়োজন, এখানে তুমি এসে নৌকা ভিড়াও, আমার ধান তোমার নৌকায় তোলো। বারেক ভিড়াও তরি কুলেতে, সে পংক্তিতে যে আকুলতা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। পংক্তিতে যে আকুলতা, তুমি একটি বার তোমার নৌকাটা এখানে নিয়ে এসে ভিড়াও। বারেক মানে কিন্তু আব্দুল বারেক না, বারেক মানে একবার, এই দেখো এক বার, তারপরে কি এটারে বার এক, আর এই কথাটারে বারেক। এখন দেখো একবার, 1 2 3 4, 4 মাত্রা, বার এক এটাও কত 4 মাত্রা, আর বারেক এটা কত 3 মাত্রা। তো কবিতায় বড় পর্বটা ছিল 8 মাত্রার, ছোট পর্বটা ছিল 5 মাত্রা, হিসাব করে দেখো। তো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতেসে, বারেক ভিড়াও তরি, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 8 মাত্রার, কুলেতে এসে দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে 5 মাত্রার। বুঝছো এবার কথাটা? কেন রে আব্দুল বারেক না হয়ে একবারের বারেক হয়েছে? ওকে, যাই হোক, একবার তুমি তোমার কি বলে তরিটা কুলেতে নিয়ে এসে ভিড়াও, এই আকুলতা যে প্রকাশ পেয়েছে সেটা ব্যাখ্যা করো। কৃষক তার অর্জিত সোনার ফসল ধ্বংস হওয়ার আশঙ্কা করছিলেন, সেখান থেকে তার বের হওয়ার দরকার ছিল, সেখান থেকে তার ফসল নিয়ে চলে আসার দরকার ছিল, কিন্তু তিনি তরি পাচ্ছিলেন না। যখন তরি পাইলেন তখন সেই মাঝিকে তিনি রিকোয়েস্ট করেছেন। ওকে, কৃষক মাঝির কাছে করুণার প্রত্যাশা করেছেন কেন? এখন আমার লোহ করুণা করে, কারণ ধান তো বলেই দিছে তুমি যারে খুশি তারে দিয়ে দিও, সমস্ত কিছু সেখানে ভরসে আর জায়গা নাই, তখন বলছেন দয়া করে এবার আমারও রাখো, কারণ কৃষক জানে তার থাকা হয়তো সম্ভব না। সোনার তরিটি দেখে কৃষকের মনে কেমন ভাবোদয় হলো, উনি আশান্বিত হলেন, তার মধ্যে আশার সঞ্চার হলো যে আমার সোনার ধান, আমার ফসল এখন আর ধ্বংস হবে না, নষ্ট হবে না, এটা এখন পরিবহন করা যাবে, এটা থাকবে, এটা কাজে লাগবে, এই জন্য তার মনে আনন্দের ভাবোদয় হয়েছিল। সোনার তরি কৃষকের ঠাঁই হলো না কেন? বলেছি কেন ঠাঁই হলো না। ঠাঁই না হওয়ার কারণ হচ্ছে মাঝি বলছে সোনার ধানে তরিটা পরিপূর্ণভাবে ভরে গেছে, এখন আর এটার মধ্যে কি নাই, তোমাকে আমি আর রাখবো না। অর্থাৎ সৃষ্টিকর্ম আদর পাবে, সৃষ্টিকর্ম যার হাতে হলো তিনি আদর পাবেন না, এটাই স্বাভাবিক। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, কথাটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন যে মহাকাল, এই পৃথিবী, এই জগৎ মানুষের সৃষ্টিকে ধারণ করে রাখে, সেই মানুষটাকে না। সোনার তরি কবিতার কৃষকের অসহায় অবস্থার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? আগে আলোচনা করেছি, কবি বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের অর্জিত সমস্ত কিছু পৃথিবীর হাতে তুলে দিয়ে একসময় পৃথিবীর থেকে চিরকালের মতো চলে যাই। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন, কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্টে, আর পরামর্শ দিও তোমাদের জন্য পরবর্তীতে আমরা কিভাবে করতে পারি। ভালো থাকবে সবাই, দেখা হবে আবারও, আল্লাহ হাফেজ।